আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যদিও বলছিলাম ক্লাস সন্ধ্যায় হবে, বাট আগে নিয়ে নিলাম, কারণ যদিও সন্ধ্যায় নিলেও হতো, কারণ আমরা জাস্ট একটা ওভারভিউ ক্লাস নিব, সাজেশনটা বলে দিব একবার। এবং ওভারভিউ ক্লাস নিব যে কি ধরনের টপিক টপিক থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। এখন নতুন করে কোনো টপিকই পড়ানো হবে না। তোমরা অনেক কোর্স দেখি সারাদিনই অনলাইনেই থাকো, অনলাইনে করেই জব ডিটেইলস আছে, পরীক্ষা পরশু দিন তোমরা পড়া শুরু করছো নতুন টপিক। তো যাই হোক, সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের সাথে, যাতে সবারই একটু উপকার হয়। ঠিক আছে? আচ্ছা, আর আমি এখনই ক্লাসটা শুরু করব। আমি একটু ক্লাসটা শেয়ার করে দিই, তোমরা তোমাদের ক্লাসটা একটু শেয়ার করে দাও, সবাইকে নিয়ে যেন ক্লাসটা করতে পারো। আচ্ছা, দেখি কে কে আসতেছো আর কে কোথা থেকে দেখতেছো একটু বলো। স্যারকে একটু বলো কে কোথা থেকে দেখতেছো। খুব সময় একেবারে সময় নষ্ট করবো না আজকে, খুব বেশি কমেন্টও করবো না আজকে। মূল কাজ হচ্ছে দ্রুত যত অল্প সময়ের মধ্যে পারা যায় তোমাদের এই ক্লাসটা শেষ করা। তো এটাই করবো আজকে। আর তো পরীক্ষা কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং কিভাবে তুমি লিখবা বা বুঝবা সেগুলো নিয়ে তোমাদের একটা কনফিউশন থাকে, সেই কনফিউশন গুলো একটু দূর করে দিব। আসলে শুরু করে দিই। অলরেডি কিছুটা দিন চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম তাসমিয়া। ওকে ওকে, ক্লাস শুরু করব। অলরেডি 65-66 জন হয়ে গেছে, মাশাআল্লাহ। আমরা শুরু করে দিব এখনই। দেখো আমাদের এখানে কি আছে, আমি তোমাদেরকে খুব বেশি কিছু এখন মানে পড়াবো যে ব্যাপারটা এরকম না, কি আছে, কিভাবে প্রশ্ন আসবে, কোন টপিক থেকে কি ধরনের প্রশ্ন আসে সেগুলো একটু তোমাদেরকে আমি বলে দিব, আর কিছু না। সবাই একটু আসার 1 মিনিট, আমাকে একটু সময় দিও, 1টা মিনিট। আচ্ছা, শুরু করে দিই। ওকে, অনেক হয়ে গেছে। আচ্ছা, দেখো তারপর তোমার আজকের ক্লাসে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা এই টপিকটা নিয়ে যদি তোমরা জানতে চাও, ওই টপিকটা আমাকে বলবো, ওই টপিকটা আমি একটু দেখাই দিব। কিন্তু ডিটেইলস কোনো ক্লাস হবে না, পারো না একেবারে নতুন করে শুরু করবে এরকম কোনো পড়া আজকে হবে না। আর দয়া করে হাতের মধ্যে এই যে যন্ত্রটা, এই যন্ত্রটা একটু কম নেন। বই পড়েন বেশি। যদি অনলাইনে ক্লাসে করেন 8 ঘন্টা 10 ঘন্টা, আপনি পড়বেন কখন? এই অনলাইনে ক্লাস করে যদি আপনার 10 ঘন্টা আপনি ক্লাসই করেন, তাহলে আপনি 10 ঘন্টা পড়াটা যদি পড়তে পারেন, বেশি পড়া হয়ে যেত। ওয়ান শট বলুক আর যাই বলুক, দয়া করে এগুলো থেকে একটু দূরে থাকেন। আমি অল্প সময়ের মধ্যে সন্ধ্যার সময় এমসিকিউ পড়বেন, তাই আমি সন্ধ্যার সময় ক্লাসটা ক্যান্সেল করে ডিউটি মাস থেকেও বললো যে আগে নিয়ে নেন, তাই মানে কোনো ধরনের ঘোষণা ছাড়াই শুরু করে দিছি। যাদের প্রয়োজন তারা পরে দেখে নিবে। তো কিভাবে প্রশ্ন আসে এগুলো একটু বলবো, শর্টকাট, খুব শর্টকাটে বলে ফেলবো। যারা প্রথম অধ্যায়ে অ্যানসার করবা, সারা বাংলাদেশ থেকেই জন্য সাজেশনটা তৈরি করা, যারা প্রথম অধ্যায়ে অ্যানসার করবা এরা ভার্চুয়াল রিয়েলিটি। আচ্ছা, আমি আজকে তো আর কমেন্টে এভাবে রিপ্লাই দিব না, মানে সালামের উত্তর সবাইকে ওয়ালাইকুম আসসালাম, আমি আজকে এভাবে করবো না। সবাই একটু, হ্যাঁ, ওকে। তো দেখো এখানে প্রথম অধ্যায়ে কি আছে, একটা প্রশ্ন আসবে প্রথম অধ্যায় থেকে। একটাই প্রশ্ন সাধারণত আসে, যদিও গত বছর ঢাকা বোর্ডে 2টা প্রশ্ন আসছিল, আরেকটা বোর্ডে সম্ভবত কোন একটা বোর্ডে আরেকটা 2টা প্রশ্ন আসছিল, বাট এই প্রথম অধ্যায় থেকে এবার একটা প্রশ্নই আসবে। গত বছর প্রশ্ন আসার 2টা আসার কারণ ছিল। তো এবার পঞ্চম অধ্যায়ের উপর যে ওটা পড়বে। তো যাই হোক, ভার্চুয়াল রিয়েলিটি থেকে কিভাবে প্রশ্ন আসে, ভার্চুয়াল রিয়েলিটি থেকে প্রশ্ন এইভাবে বলবে। ভার্চুয়াল রিয়েলিটি থেকে প্রশ্ন এইভাবে বলে যে কি, দেখো বলবে তোমাকে চিকিৎসা ক্ষেত্রে প্রশিক্ষণের জন্য, বিমান চালানোর প্রশিক্ষণের জন্য, যুদ্ধক্ষেত্রের প্রশিক্ষণের জন্য, ঝুঁকিপূর্ণ কাজের প্রশিক্ষণের জন্য যে প্রযুক্তিটা ব্যবহার করা হয় সেটাই কোন প্রযুক্তি? ভার্চুয়াল রিয়েলিটি। ত্রিমাত্রিক প্রযুক্তি ব্যবহার করে। তারপর এটা যে ডিটেইলস গুলো এগুলো একটু পড়ে যাবা ভালো করে। ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহারে মানে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এটাই সবচেয়ে বেশি আসে, এছাড়া তো খুব বেশি কিছু আসে না। এরপর আছে বায়োমেট্রিক। বায়োমেট্রিক কি? এটাকে বলবে আচরণিক ডেটা, বা যে কোনো ভাবে তোমাকে বোঝাবে যে একটি দরজার মধ্যে আঙুলের ছাপ দেওয়ার সাথে সাথে দরজাটি খুলে গেল, একটি বিশেষ যন্ত্রের দিকে তাকানোর সাথে সাথে দরজাটি খুলে গেল, একটি বিশেষ যন্ত্রের সামনে দাঁড়ানোর সাথে সাথে কি হলো, দরজাটি খুলে গেল। তো বায়োমেট্রিক দুই ধরনের, তোমরা জানো, একটা হচ্ছে আচরণগত, একটা গঠনগত। আচরণগত হচ্ছে আচরণিক ডেটা। আচরণগত কি? যেমন ভয়েস রিকগনিশন, আমার ভয়েসের সাথে কিন্তু অন্য কারো ভয়েসের মিলবে না। সিগনেচার যেটা আছে ওটাও কারোর সাথে মিলবে না। এরপর হচ্ছে টাইপিং কি স্ট্রোক, আমরা যে কিবোর্ডে টাইপ করি ওটার একটা কি আছে, প্যাটার্ন আছে। তো ওই প্যাটার্নটা আমরা বুঝবো না। আমি আজকে আসলে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে অন্য কোনো কথা রিপ্লাই দিব না। সবাইকে ওয়ালাইকুম আসসালাম আবারও বলতেছি, আমি শুধু আজকে পড়াবো। দেখো বায়োমেট্রিক, বায়োমেট্রিক জিনিসটা কি বললাম, আচরণিক ডেটা এগুলো। আর দেহের আচরণগত শেষ, এবার হচ্ছে গঠনগত। গঠনগতের মধ্যে কি আছে, ওই যে বললাম ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, আইরিশ বা রেটিনা স্ক্যান, ফেস রিকগনিশন আর ডিএনএ।
বলবে একটি দুর্ঘটনায় অনেকদিন পর মৃতদেহগুলো উদ্ধার করার পর কি হলো, মৃতদেহগুলো শনাক্ত করা যাচ্ছিল না, শনাক্ত করার জন্য বিশেষ একটি প্রযুক্তি ব্যবহার করা হলো। কি সেটা? বায়োমেট্রিক। কিভাবে? ডিএনএ এর মাধ্যমে, গঠনগত। গেল। এরপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে কিভাবে প্রশ্ন আসে? বলবে উচ্চ ফলনশীল বা ফসলের অর্জন বা কৃষি ক্ষেত্রে অনেক অবদান রেখেছে কোন প্রযুক্তি? উচ্চ ফলনশীল ফসল কোন প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়? এগুলো সবই তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা অংশ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি করা হয়? বংশগতির যে বাহক জিনোম সেট সেটাতে পরিবর্তন, জিনোম সিকোয়েন্সে পরিবর্তন হলে কি হয়ে যায়? সেটার বংশগতির বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে যায়। এর ফলে কি গাভী এখন অনেক বেশি দুধ দেয়, ধান উচ্চ ফলনশীল হয়, যে শাকসবজি এগুলো খুব বেশি বা বড় আকারের হয়। এগুলো সব জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো এটা একটু পড়বা, এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে আরেকটা প্রশ্ন আসে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আরেকটা প্রশ্ন আসে, এটা হচ্ছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফলে কি সজাত বিলুপ্ত হচ্ছে? সজাত বিলুপ্ত হচ্ছে। হ্যাঁ, ধরো জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে প্রকৃত যে জাত, ধরো গরুর একটা জাত ছিল, সেটা কি এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে সেটা পরিবর্তন করাতে প্রকৃত যে জাতগুলো সেগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটা হাইব্রিড যে জাতগুলো, ফসল বলো, ধান বলো বা গবাদি পশু বলো, সবগুলোই পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা ব্যাপার। এরপর হচ্ছে ক্রায়ো সার্জারি। ক্রায়ো সার্জারি কি, কিভাবে পরীক্ষা আসবে? ক্রায়ো সার্জারিতে পরীক্ষা আসবে রক্তপাতবিহীন সার্জারি, শীতলীকরণ তাপমাত্রার সাহায্যে সার্জারি, ন্যানো টেকনোলজি ব্যবহার করে একটা সার্জারি। যেভাবেই হোক তোমাকে এই কোনোভাবে ক্রায়ো শব্দের অর্থ হচ্ছে অত্যাধিক শীতল। ক্রায়ো শব্দের অর্থ কি? অত্যাধিক শীতল। অত্যাধিক শীতলীকরণ তাপমাত্রার সাহায্যে যে সার্জারি করা হয় সেটা হচ্ছে ক্রায়ো সার্জারি। বুঝাবে তোমাকে যে তোমাকে কোনো ক্যান্সারের চিকিৎসা, দেহের অস্বাভাবিক কোষ বৃদ্ধি হলে সেখানে আচিল, আমরা অলরাউন্ডার ব্যাচে এগুলো পড়াইছি অলরেডি, সেখানে কি ক্রায়ো সার্জারিটা কাজে লাগবে। জিহ্বার মধ্যে ক্যান্সার, তো এগুলাই বেশিরভাগ ক্ষেত্রে মুখের ভিতরে মুখের ক্যান্সার বা অনেক ধরনের ক্যান্সার গুলোতে এই ক্রায়ো সার্জারি ব্যবহার করা হয়। এরপর চলে আসে ন্যানো টেকনোলজিতে। ন্যানো টেকনোলজিটা কি? অনেক ধন্যবাদ, তোমরা বন্ধুদেরকে মেনশন করে দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নটরডেমের পোলাপান হাহা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আরে ওদের মনের কষ্টটা আমি বুঝতে পারতেছি, বাট পরের বার থেকে তোমরা একটু কথা বলার সময় একটু সাবধান থেকো। আমি জিনিসটা দেখছি, বাট এটা নিয়ে আসলে আমি কোনো মন্তব্য করতে পারতেছি না, এটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করে। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে যাচ্ছি না, বাট এরকম তোমরা পরীক্ষার হলে যদি তোমরা খুব শান্ত থাকো, এখানে যদি আমি যে কোনো কিছুই বলি তোমাদের কাছে নেগেটিভ ইমপ্যাক্ট করবে, বাট তোমাদের মেন্টালিটিটা আমি বুঝতে পারতেছি, আমি একজন স্টুডেন্ট। বাট চেষ্টা করবা যে তোমরা যদি হলে শান্ত থাকো। আর এক ভিডিও, এটা কোনো জাতীয় প্ল্যাটফর্ম না যে এটার ভিডিও ভাইরাল হয়ে একদম অনেক কিছুর কাছে পৌঁছে যাবে, ব্যাপারটা এরকম না। তবে কথা বলার ক্ষেত্রে, যে কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে তোমরা একটু সাবধান থাকবা। আমার মনে হয় তোমরা হয়তো বা বুঝতে পারো না ব্যাপারটা, বাট এই জিনিসগুলো একটু শুরুতে আমার মনে হয় বোঝা উচিত। শুধুমাত্র ডিওডি মার্কস না, অনেক প্ল্যাটফর্মের ক্ষেত্রে এই যে ঘটনাগুলো ঘটতেছে, এই জিনিসগুলো একটু বুঝবো। আমিও যেহেতু একজন কলেজের টিচার, আমার কানে যদি এরকম কিছু আসতো, তো আমিও হয়তো বা কি এরকম একটা ইমপ্যাক্ট দিতেই পারতাম, বাট আমার মনে হয় না এটা নিয়ে খুব বেশি একটা কিছু হবে। আর নটরডেমের স্টুডেন্টদের সাথে সাধারণত খারাপ ব্যবহার করবে না, কারণ ওরা সবাই মোটামুটি ভালো স্টুডেন্ট। হ্যাঁ, এখানে প্রেশার দিবে বা কিছু করবে, এবং নটরডেম খুব শক্তিশালী একটা কলেজ, এখানে এইভাবে প্রেশার দিবে না। তবে হলের মধ্যে এরকম পরিবেশ সৃষ্টি করে না যাতে টিচাররা তোমাদের উপর অসন্তুষ্ট হয়। নটরডেমের একটা আলাদা ভ্যালু আছে। যাই হোক, এটা নিয়ে আমি কথা বলবো না। স্যার আইসিটি তে A+ আসলে বিয়েতে দাওয়াত দিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কবির কবির দোয়া করি তুমি A+ পাও এবং নেকটার 3 পাও। আচ্ছা ঠিক আছে, ওকে। আসো এবার হচ্ছে ন্যানো টেকনোলজিতে চলে যাবো। ন্যানো টেকনোলজিতে আসো। ন্যানো টেকনোলজিটা কি? ন্যানো শব্দের অর্থ হচ্ছে অত্যাধিক ক্ষুদ্র। অত্যাধিক ক্ষুদ্র প্রযুক্তির সাহায্যে যে যে কাজগুলো করা হয় সেটা কোন কোন ক্ষেত্রে আসতে পারে? বলবে যে বিশাল একটা কম্পিউটার এখন ছোট হয়ে গেছে, বিশাল একটা ঘড়ি এখন ছোট আকারে ঘড়ি হয়ে গেছে, তাই না? ক্যামেরা, লেন্স, সার্কিট, এগুলো। আবার পরিবেশ রক্ষায়ও কি ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। কিভাবে? কলকারখানাতে কালো ধোঁয়া থেকে এখন কি কার্বনটা কি করা হচ্ছে আলাদা করে, দেখবা যে কলকারখানা থেকে সাদা ধোঁয়া বের হয়। তো পরিবেশ রক্ষায়ও ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। ন্যানো টেকনোলজি আরেকটা ব্যবহার করা হয় খাদ্য সংরক্ষণের জন্য বা খাদ্য ভালো রাখার জন্য। শুধু যে ফ্রিজ ব্যাপারটা এরকম না, দেখবা চিপস এবং বিস্কুটের যে প্যাকেট থাকে, বিস্কুটের যে প্যাকেটগুলো থাকে বা যে কোনো খাদ্য প্যাকেট জাতীয় যে খাবার, সেগুলো দেখবা ছিললে দেখবা ভিতরে সিলভার কালারের ফয়েল থাকে। ওইটা কি করতে পারে না, সূর্যের আলোটা প্রবেশ করতে দেয় না খাবারে। সূর্যের যে ইউভি রে, ওটা কিন্তু খাবার প্রবেশ করলে খাবারটা নষ্ট হয়ে যাবে, তারা বিক্রিয়া ঘটবে ওটার ভিতরে। তো এই জন্য ন্যানো টেকনোলজি এই ক্ষেত্রগুলোতে ব্যবহার করা হয়। রোবোটিক্স বা এআই, এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম। রোবোটিক্স কি? রোবট যে শাস্ত্রে রোবটের গঠন, ডিজাইন, যন্ত্রাংশ, কর্মদক্ষতা, কর্মক্ষেত্র এইগুলো নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে রোবোটিক্স। রোবোটিক্স এর মাধ্যমে যে যন্ত্রটা তৈরি করা হয় সেটা হচ্ছে রোবট। আর রোবটের মধ্যে যদি কোনো কৃত্রিমভাবে বুদ্ধিমত্তা, মানুষের মতো চিন্তা ভাবনা করার সক্ষমতা প্রদান করা হয়, সেটাকে বলা হয় এআই। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপরেও বলে দিলাম। আচ্ছা, এরপর চলে আসো দ্বিতীয় অধ্যায়,
দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন কিভাবে আসবে এগুলো নিয়ে একটু বলে দিব, আর টপোলজি নিয়ে একটু কথা বলবো। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে, ঠিক আছে, তোমরা কমেন্ট করো, আমি কমেন্ট করার চেষ্টা করবো, বাট এখন আজকে আসলে আমি খুব বেশি এই জিনিসটা দিকে মনোযোগ দিব না। আমি আজকে আমার প্রথম মনোযোগ থাকবে তোমাদের এই জিনিসটা শেষ করে দেওয়া। খুব অল্প সময়ের মধ্যে তোমাদের কিছু আইডিয়া হয়ে যাবে আমি আশা করি। আর তৃতীয় অধ্যায়ে গিয়ে কিছু লজিক গিট দেখাই দিব, কিছু সূত্র সারণী একটু কিভাবে সূত্র সারণী থেকে কিভাবে লজিক গিট দেখতে হয় ওগুলো একটু দেখাই দিব। তো ওটা যাদের দরকার তারা একটু লাইভে থাকো, আমি দ্বিতীয় অধ্যায় শেষ করে তৃতীয় অধ্যায়ে যাচ্ছি। ওকে, একটি প্রশ্ন অবশ্যই আসবে, দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় অধ্যায় থেকে একটা তো আসবেই, দুইটা আসার সম্ভাবনা অনেক বেশি। একটা টপোলজি থেকে একটা প্রশ্ন আসবে, আর একটা ওই যে নেটওয়ার্কের প্রকারভেদ অথবা ডেটা ট্রান্সমিশন মোড থেকে একটা প্রশ্ন চলে আসবে, বোঝাই যাচ্ছে এখান থেকে, অথবা বানায়ও দিতে পারে। আসলে আইসিটি প্রশ্ন, এই যে তোমাদের সাজেশন নিয়ে একটু কথা বলি, এই যে তোমরা শত শত সাজেশন, আমি কালকে সার্চ করছিলাম আইসিটি সাজেশন লিখে ফেসবুকে, এত সাজেশন করতে গেলে সামনের বছর এইচএসসি পরীক্ষা দিতে পারবে না তোমরা। আইসিটি তে সাজেশন বলতে কিছু নাই। আইসিটি তে তোমরা যদি বোর্ড কোশ্চেন করে অ্যানালাইসিস করো, দেখবা যে রিপিট কোশ্চেন খুব কম হয়। আচ্ছা ধরো আমি এখানে যেমন তৃতীয়তে প্রথম অধ্যায়ে আমি কোড দেইনি। আচ্ছা কোড যদি একটা টিচারের মাথায় আসে, কোড থেকে একটা প্রশ্ন দিয়ে দিই, এটাকে আমার কিছু করার আছে? তো আইসিটি তে আসলে সাজেশন তো একটা কিছু নাই। ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথ বায়োলজি ওগুলো থেকে শত শত বছর ধরে পরীক্ষা হয়ে আসতেছে, এই একটা প্যাটার্ন আছে। আইসিটির ওইসব কিছু নাই। সত্যি কথা, আমি তোমাদেরকে সাজেশনটা দেরিতে দেওয়ার একটাই কারণ, তোমরা শুধু এগুলো পড়ে যাবা আর পরীক্ষা ধরা খাবা। আমার সাজেশন থেকে কিছুই কমন আসবে ব্যাপারটা কিন্তু তা না, আবার কমন আসবে যে সব তাও না, 100% কোনোভাবেই সম্ভব না। গত বছর ঢাকা বোর্ডে ক্যাড, তারপর কি ভোলাটাইল মেমোরি, এগুলো বাংলাদেশের কোনো টিচার মানে সাজেশনে দেয় নাই, কিন্তু ওগুলো তো পরীক্ষা আসছে। তো দয়া করে শুধু সাজেশন বেস না, এটা একটা সংক্ষিপ্ত প্রিপারেশন হতে পারে তোমার, সব পড়া শেষ তারপর তুমি এটা একটু দেখে নিতে পারো। কিন্তু তোমার মূল প্রিপারেশন সাজেশন বেস হলে তুমি কি করবা? একজনের মোবাইল 8টা 10টা করে সাজেশন, প্রত্যেকে 8 ঘন্টা 10 ঘন্টা করে তোমরা অনলাইন ক্লাস করতেছো, পড়বা কখন? আচ্ছা দেখো, ডেটা ট্রান্সমিশন মোড আর মেথড। ডেটা ট্রান্সমিশন মোড কোনগুলা? এটা আমি কিছুদিন আগে তোমাদেরকে ইয়াতে পড়াইছিলাম। মোড, ডেটা ট্রান্সমিশন মোড কোনটা? ধরো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এ থেকে বি তে ডেটা যাবে। আচ্ছা ধরো এটা হচ্ছে আবুল মিয়া আর এটা বি দিয়ে ওর বউ। দেখেন ও কি করবে, ফার্স্টে এ থেকে একটা বি তে কি হবে, ডেটা যাবে না? এ থেকে কি হবে, একটা ডেটা যাবে। এটাকে বলা হয় সিমপ্লেক্স। কি বলা হয়? সিমপ্লেক্স। এটা একমুখী কমিউনিকেশন। সিমপ্লেক্স কি? একমুখী কমিউনিকেশন। যেমন আমরা কিবোর্ডে যখন কোনো কিছু প্রেস করি মানে লিখি, সেটা মনিটরে যায় না? মনিটর থেকে কিছু কি আবার কিবোর্ডে আসে? আসে না। আবার দেখো, আমরা যখন কম্পিউটার থেকে কোনো কিছু প্রিন্টারে পাঠাই, প্রিন্টার থেকে কোনো ডেটা কি আমাদের কম্পিউটারে আসে? আসে না। তাহলে ওগুলো হচ্ছে সব সিমপ্লেক্স। এরপর যেটা করব সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। এটাতে আসবেও এবং যাবেও একই সাথে, আসবেও এবং আসবেও এবং যাবেও একই সাথে, কিন্তু মানে সরি আসবেও যাবেও কিন্তু একসাথে হবে না। যেমন আমাদের পুলিশের যে ওয়াকি টকি, দেখবা কথা বলার পরে তোমাদের দেখবা যে পুলিশ যখন কথা বলে সে বলে ওভার। কারণ যখন এই প্রান্ত থেকে কথা বলছে ওই প্রান্তের মানুষ যদি একই সাথে কথা বলে কি হবে, এখানে ডেটা কি হবে, ক্র্যাশ করবে একটা সাথে একটা ডেটা, এই পারেও যাবে না ওই পারেও যাবে না। তাই এক প্রান্তের মানুষ যখন কথা বলা শেষ করে তখন ওভার বলে। এই ওভার শব্দটা শুনে অপর প্রান্তের মানুষ বুঝতে পারে যে তার কথা বলা, ওই অপর প্রান্তের মানুষের কথা বলা শেষ, এখন সে কথা বলতে পারবে। তো এই জন্যই এই এটা কি হয়, যাবেও আসবেও একসাথে না, এটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স। এটা কি বলা হয়? হাফ ডুপ্লেক্স। এগুলো আসতে পারে ডেটা ট্রান্সমিশন মোড। আরেকটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স কি আসবেও যাবেও এবং একই সাথে, আসবেও যাবে এবং একসাথে, এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স কি? আগে যেমন মোবাইল ফোন, তাহলে আমি আবার বলি, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা ট্রান্সফার এটা সিমপ্লেক্স, ওয়াকি টকি হচ্ছে হাফ ডুপ্লেক্স, মোবাইল ফোন হচ্ছে ফুল ডুপ্লেক্স। শেষ। আচ্ছা এবার হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন মেথড আবার একটু কথা বলি। ডেটা ট্রান্সমিশন মেথড ওইটা 3 প্রকার। কি কি আছে ডেটা ট্রান্সমিশন মেথডের মধ্যে? কি কি আছে? অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস আর হচ্ছে আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস আর হচ্ছে আইসোক্রোনাস। আইসোক্রোনাস খুব বেশি একটা লাগে না, সবচেয়ে বেশি যে জিনিসটা লাগে সেটা হচ্ছে সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস। এটার পার্থক্যটা আসে খ নম্বরে। গ নম্বরে অনেক সময় দিয়ে দেয়, যদি খ নম্বরে দেয় 3টা পার্থক্য দিলেই হয়ে যাবে, যদি গ নম্বরে দেয় 4টা বা 5টা পার্থক্য দিও। আমি ওদের সম্পর্কে একটু বলে দেই। ধরো তুমি যদি ধরো এ থেকে
বি তে একটা ডেটা প্রেরণ করবা, এই ডেটাটা যাবে শুধু। আচ্ছা এইখানে তুমি যদি এইচএসসি লেখাটা প্রেরণ করতে চাও, এইচএসসি, তাহলে প্রথমে এখানে কি যাবে, এইচ যাবে না, এইচ গিয়ে এখানে এইচ বসবে, তারপর এস যাবে, এস গিয়ে এস বসবে, এরপর কি সি যাবে, তারপর কি গিয়ে পাশে এখানে সি বসবে। এই যে এইচ এস সি, এই লেখাগুলো যদি একটা একটা করে এ থেকে বি তে ট্রান্সমিট হয় সেটা হচ্ছে সিনক্রোনাস, সরি অ্যাসিনক্রোনাস। আর যদি এই এইচএসসি লেখাটা পুরোটা একটা ব্লক আকারে একসাথে যায় সেটা হচ্ছে সিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস কি, এইচ কে বাইনারিতে রূপান্তর করবে, মানে বাইনারি কোডে রূপান্তর করবে, তারপর পাঠাবে, এস কে বাইনারি কোডে রূপান্তর করবে, তারপর পাঠাবে, সি কে বাইনারি কোডে রূপান্তর করবে, তারপর পাঠাবে। আর সিনক্রোনাস কি করে, পুরোটাকে একসাথে একটা প্যাকেট বা ব্লক আকারে ট্রান্সমিট করে দেয় এ থেকে বি তে। তো এইটা স্টার্ট বিট, এই অ্যাসিনক্রোনাস যেটা স্টার্ট বিট স্টপ বিটের প্রয়োজন হয়, কিন্তু সিনক্রোনাসের প্রয়োজন হয় না, কারণ এটা একটা প্যাকেটের ভিতরেই থাকে। এটার জন্য একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইস প্রয়োজন হয় অ্যাসিনক্রোনাসের জন্য, সিনক্রোনাসের জন্য সেটা প্রয়োজন হয় না। তো এইগুলো পার্থক্যটা একটু পড়ে যাবে, অ্যাসিনক্রোনাস সিনক্রোনাসের পার্থক্য দিয়ে দিবে যে ক্যারেক্টার এমন একটি ডেটা ট্রান্সমিশন মেথড ব্যবহার করলো যেখানে একটি করে কি ক্যারেক্টার ট্রান্সমিট হয়, আইডিতে কি পুরো শব্দটি একসাথে ট্রান্সমিট হয়। তো এইভাবে যখন পরীক্ষা দিবে আশা করি পারবা বা ধরতে পারবা। নেটওয়ার্কের প্রকারভেদে চলে আসে। নেটওয়ার্কের প্রকারভেদ ভৌগোলিক বিস্তৃতি অনুসারে কোনটা, একটা হচ্ছে মালিকানা অনুসারে, মালিকানা অনুসারে খুব বেশি ইম্পর্টেন্ট না, একটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক, আর হচ্ছে পাবলিক নেটওয়ার্ক, এগুলো একটু দেখে নিবা। এখন হচ্ছে ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্কের প্রকারভেদ চারটা আছে, প্যান, ল্যান, ম্যান, ওয়েন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেই যথেষ্ট, খুব বেশি ইয়া করা লাগবে না। প্যান, আমার কথাটা সংক্ষিপ্ত শুনো, এরপর একবার গিয়ে বইটা আবার একটু দেখো, দেখবা যে ইজিলি হয়ে গেছে। আচ্ছা আমি একটু দেখি তোমাদের ব্যবস্থা। আচ্ছা ওকে ওকে আচ্ছা যাই হোক, আচ্ছা একটা কথা বলি, নটর ডেমের স্টুডেন্ট যারা আছো, তোমাদের যা কিছু থাকুক, তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে ক্লাসটা করো। তোমাদের এখন এই যে এই সময় এখানে এসে যদি তুমি কি কমেন্ট করতেছো, এই জিনিসটা আসলে আমারও দেখার সময় নেই, কারোর দেখার সময় নেই, নিজের সময়টা নষ্ট করো না। ডিউডিমাস প্ল্যাটফর্মের সাথে কি হয়েছে তোমাদের এটা আমি জানি না, খুব বেশি একটা জানি না, বাট আমি চাই যে তোমরা আমারই স্টুডেন্ট সবাই, বা তোমরা আমারই ছোট ভাই বলতে পারো। তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা এখন এই জিনিসটা বাদ দিয়ে তোমরা একটু পড়ালেখায় ফোকাস করো, দয়া করে মোবাইলটা হাত থেকে রাখো। যার যদি ক্লাস করতে হয় ক্লাস করো, না হলে দয়া করে একটু পড়তে বসো, কারণ জীবনে এইচএসসি পরীক্ষা দ্বিতীয়বার আসবে না, আইসিডি পরীক্ষা দ্বিতীয়বার আসবে না। আইসিডি তোমাদের জন্য অনেকের জন্যই সহজ, কিন্তু আসলে অনেকের জন্য এটা কঠিন। হ্যাঁ, একটু সবাই একটু ফোকাস করো পড়ায়। এইটা তো হয়তো তোমাদের অনেকের সাথে আমার লাস্ট ক্লাস, তখন হয়তো যেটা আমি অ্যাডমিশন করাই না, তো আমার এরপর আর তোমাদের সাথে কথা হবে না, বাট এই শেষ মুহূর্তের জন্য আমি তোমাদের জন্য কিছু একটা করে যেতে পারি। একটু মনোযোগ দিও সবাই প্লিজ। নেটওয়ার্কের প্রকার ভেদের মধ্যে কি কি করব আমি, প্যান, ল্যান, ম্যান, ওয়েন। এখানে আছে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, আরটা হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, আরটা হচ্ছে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আরেকটা হচ্ছে ওয়েন, ওয়েন। প্যান, ল্যান, ম্যান, ওয়েন। প্যান মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান মানে মেট্রোপলিটন নেটওয়ার্ক, ওয়েন মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এবার এগুলো একটু কথা বলবো। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এটা সাধারণত 10 থেকে 100 মিটার পর্যন্ত এলাকা জুড়ে থাকে, 100 মিটার পর্যন্ত। এটার একটা পারফেক্ট एग्जांपल হচ্ছে ব্লুটুথ। হ্যাঁ, ব্লুটুথ দিয়ে আমরা কি করি, একটা স্বল্প জায়গা জুড়ে, অল্প মানে খুব বেশি রেডিয়াস থাকে না, এটা হটস্পট অল্প একটা জায়গা জুড়ে আমরা নেটওয়ার্ক তৈরি করি। এটা আমাদের একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এরপরে আমাদের কি আছে, এরপরে আছে ল্যান, ম্যান, ওয়েন। এই তিনটা একটার সাথে রিলেটেড। কিভাবে রিলেটেড, ধরো ল্যান, এটা ল্যানের মধ্যে আবার একটা ভার্সন আছে, এটা হচ্ছে WLAN, অর্থাৎ ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটা ওয়াইফাই এর মাধ্যমে একটা নেটওয়ার্ক তৈরি করা হয়। আচ্ছা, তো ল্যান কি, লোকাল এরিয়া নেটওয়ার্ক, সাধারণত 1 কিলোমিটার এলাকা জুড়ে হয়। ধরো তোমার একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের অনেকগুলো ব্রাঞ্চ ঢাকার ভিতরেও আবার ঢাকার বাইরেও আছে, সারা বাংলাদেশে তোমার ব্রাঞ্চগুলো আছে। আচ্ছা, তোমার ধরো এই ঢাকার ফার্মগেট ব্রাঞ্চে 10টা কম্পিউটারের একটা ল্যান আছে, 10টা কম্পিউটার একসাথে যুক্ত হয়ে একটা ল্যান আছে। সেই ল্যান, সেগুলো কি সব 1 কিলোমিটার এলাকার মধ্যে না, একটা এগুলো হচ্ছে ল্যান। এখন তুমি কি করবে, তোমার ঢাকা শহরের যে আশেপাশের যে ব্রাঞ্চগুলো আছে ওগুলোর সাথে তুমি তোমার এই 10টা কম্পিউটারের যে নেটওয়ার্ক, একটা নেটওয়ার্ক, ওই একটা নেটওয়ার্ক সংযুক্ত করবা। তোমার ঢাকা শহরের 5টা ব্রাঞ্চ যদি একসাথে যুক্ত হয়ে যায় তখন সেটা হয়ে যাবে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ মহানগরের এরিয়া নেটওয়ার্ক আর কি, মেট্রোপলিটন মহানগর বলে। সেইখানে কি সাধারণত 10 কিলোমিটার এলাকা জুড়ে, ল্যান কয় কিলোমিটার, 1 কিলোমিটার, আর ম্যান কয় কিলোমিটার, 10 কিলোমিটার এলাকা জুড়ে সেটা হয় ম্যান। এখন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল
এইসব অঞ্চলেও কি আছে তোমার ব্রাঞ্চ আছে, তখন তুমি কি করবা, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহকে একসাথে যুক্ত করবা, সেটা হয়ে যাবে ওয়ান, অর্থাৎ 10 কিলোমিটারের বেশি হলে সেটা ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা গেল। আচ্ছা তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা ল্যানের একটা খালাতো ভাই আছে, ওই ল্যানের খালাতো ভাইয়ের নাম হচ্ছে ক্যান। যদি এটা বলে শিক্ষা প্রতিষ্ঠানের এক বিল্ডিং থেকে পাশের বিল্ডিং এ, শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলা, তাহলে সেটা তোমরা দিতে পারো ক্যান বা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা এই ল্যানের মধ্যে দুটো অংশ আছে, একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার আর একটা হচ্ছে পিয়ার টু পিয়ার, এগুলো তোমরা দেখে নিতে পারো। আমরা পরের টপিকে চলে যাই। আচ্ছা নেটওয়ার্কের টপোলজি, ঢাকা বোর্ডে কি ধরনের টপোলজি আসবে মোটামুটি বোঝাই যাচ্ছে, বাট সব বোর্ডে তো আর একরকম হবে না। টপোলজি গুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই, একবার করে বলে দিই, কারণ দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা অনেকেই প্রশ্নগুলো উত্তর করবা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ অনেক ঠিক আছে, ওকে। তো যাই হোক, তো আমি এখন আর এটা এগুলো দেখতেছি না, তোমরা কমেন্ট করো, যদি কোনো প্রয়োজনে কমেন্ট থাকে আমাকে একটু বলবে। লিডার্সে বাপি ভাই আছে এখানে, উনিও বলে দিবে আমাকে, যদি কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো তোমরা। আমি এখন একটু ক্লাস নিই। আচ্ছা দেখো এখন একটু হাতে লিখি তোমাদের জন্য, আমি চাইলে স্লাইড দিতে পারতাম, দ্রুত দেখানো যেত, বাট আমি হাতে যদি আঁকি তোমাদের সব ভালো হবে। আচ্ছা তোমাদেরকে আমি একটা জিনিস বলি, ধরো এটা এ, এটা ধরো বি, এটা সি, এটা ডি, হ্যাঁ টপোলজি পড়াচ্ছি। এ বি সি ডি, চারটা ডিভাইস, এগুলো একটা একটার সাথে এইভাবে যুক্ত আছে। এটা কোন টপোলজি? রিং টপোলজি, তাই না? তো তোমাকে উদ্দীপকে দিয়ে দিবে যে এমন একটি টপোলজি তৈরি করলো। রিং টপোলজি সুবিধা অসুবিধাগুলো একটু বলি, অসুবিধাগুলোই বলি। এখানে যে কোনো একটা ডিভাইস নষ্ট হলে কি হয়ে যাবে, পুরো নেটওয়ার্কটা অচল হয়ে যাবে। পুরো একটা ডিভাইস নষ্ট হলে কি হবে, পুরো নেটওয়ার্কটাই অচল হয়ে যাবে। আবার এখানে নতুন একটা ডিভাইস সংযুক্ত করতে গেলেও কি ওই নেটওয়ার্কটা অচল হয়ে যাবে। আবার তুমি এ থেকে চাইলে সরাসরি সি তে ডেটা প্রেরণ করতে পারবে না। আমার কথাটা তুমি ঠিকভাবে বুঝতে পারছো কিনা জানি না, আমার কথা কি ঠিকভাবে শোনা যাচ্ছে? একটু জানাও তো আমাকে, আমার কথা কি, সাউন্ড কি ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে। আচ্ছা তো দেখো এখানে কি আছে, তো এ তে থেকে চাইলে যদি আমি ডেটা প্রেরণ করতে চাই, আমার অবশ্যই কি হয়ে আসবে, এটা বি হয়ে তারপর আমার কাছে আসবে। কথাটা বুঝতে পারছো? আমি যদি একটু সুন্দর করে আঁকি তোমাদের তাহলে একটু কনফিউশনটা ক্লিয়ার হবে। ধরো এ বি সি এটা ডি, এগুলো একটা রিং টপোলজি। তাহলে এ থেকে চাইলেও কি আমি সরাসরি সি তে ডেটা প্রেরণ করতে পারবো না, কোথাও বি হয়ে আসতে হবে। তখন তোমাকে বলবে তুমি এমন একটি ডিভাইস, মানে এরকম একটা নেটওয়ার্ক ব্যবহার করছো যেখানে একটা ডিভাইস নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে যাচ্ছে, একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটার সরাসরি ডেটা প্রেরণ করা যাচ্ছে না। তখন তোমার এক বন্ধু এসে তোমাকে পরামর্শ দিল এই টপোলজির পরিবর্তে কোন টপোলজি ব্যবহার করলে ভালো হয়। তখন তুমি তাকে বলবা যে এর পরিবর্তে যদি আমি মেশ টপোলজি ব্যবহার করি তাহলে আমার ভালো হয়। তাহলে কি হবে, মেশ টপোলজির সুবিধাগুলো কি এভাবে তুলে ধরবা যে এখানে যে কোনো একটি ডিভাইস নষ্ট হলে নেটওয়ার্কের কোনো সমস্যা হয় না, বাকি কম্পিউটারগুলো সচল থাকে। এখানে নতুন কোনো ডিভাইস যুক্ত করলেও নেটওয়ার্কে কোনো সমস্যা হয় না, এবং যে কোনো কম্পিউটার থেকে বা যে কোনো ডিভাইস থেকে অন্য যে কোনো ডিভাইসে ডেটা প্রেরণ করা, সরাসরি ডেটা প্রেরণ করা যায়। তো এই প্রশ্নটা এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঢাকা বোর্ডে বিশেষ করে। এরপরে আসো ট্রি টপোলজিতে একটু যাই। যদি আমি ট্রি টপোলজিটা কেমন হবে, ট্রিটা কেমন, ট্রি মানে গাছ, তোমরা এগুলো অলরেডি এখন জানো অনেকেই। ধরো এটা একটা ট্রি মানে তোমরা জানো গাছ। তো এইখান থেকে আরো 3টা কম্পিউটার বের হবে। এগুলোর আন্ডারে আবার ধরো আরো কিছু কম্পিউটার থাকলো। ধরো এটা হচ্ছে এ বি সি, তো এটা ধরো A1, এটা A2, এটা C1, C2। আচ্ছা ধরো এখন তোমাকে বলবে আর এটা হচ্ছে হোস্ট কম্পিউটার। আচ্ছা তো এইখানে ধরো তোমাকে যদি বলে এভাবে যে এইখানে যদি এই কম্পিউটারটি নষ্ট হয়ে যায় নেটওয়ার্কে কোনো সমস্যা হবে কিনা, নেটওয়ার্কে কোনো সমস্যাই হবে না, কারণ বি এরপর সি এবং সি এর আন্ডারে যে ডেটাগুলো মানে ডিভাইসগুলো আছে ওগুলো সচল থাকবে। শুধুমাত্র এ বা এ কম্পিউটারটা নষ্ট হলে নেটওয়ার্কের উপর কি প্রভাব পড়বে, শুধুমাত্র এ কম্পিউটারটা নষ্ট হলে A1 আর A2 নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এই এতটুকুই। এইখানে এটা কি, নতুন একটা কম্পিউটার ডিভাইস যুক্ত করলে নেটওয়ার্কে কোনো সমস্যা হয় না, যে কোনো একটি ডিভাইস নষ্ট হলে নেটওয়ার্কে কোনো সমস্যা হয় না, বাকি অন্তর্গত কম্পিউটারগুলো ছাড়া বাকি যে নেটওয়ার্কগুলো থাকে সেগুলো ঠিক থাকে। আচ্ছা আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলি,
কম্পিউটার যেই বিন্দুতে বা কোনো ডিভাইস যেই বিন্দুতে নেটওয়ার্কের সাথে যুক্ত হয় সেটাকে বলা হয় নোড। এগুলো হচ্ছে এক একটা নোড। যেমন আমরা ওই যে তোমাদেরকে বলতে পারে মেশ টপোলজির নোড সংখ্যা কত বের করো, বলবে 5টি কম্পিউটার দেওয়া আছে, মেশ টপোলজির নোড সংখ্যা কত, তখন তোমার এখানে একটা সূত্র আছে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তখন তুমি এখানে কি বসাবা, 5 এর মান n এর মান 5 দেওয়া, তাহলে 5 ইন্টু 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে কত হয়, তাহলে এখানে আপনি এইভাবে লিখতে পারেন 5 ইন্টু 4 ডিভাইডেড বাই 2, তাহলে কত হয়, 4 5 20, 20 কে যদি আপনি আবার কি করেন 2 দিয়ে ভাগ করেন তাহলে কত হয় 10, তাহলে 5টি কম্পিউটারের জন্য নোড সংখ্যা কত হবে 10টি। এইভাবে আপনারা একটু মানে বললে মানে হলে বুঝে ফেলবেন যে আসলে কিভাবে কম্পিউটারটা করতে হয়। তো এগুলো তেমন কোনো কঠিন বিষয় না, এগুলো এমসিকিউ তে আসতে পারে, যে বলতে পারে মেশ টপোলজিতে 5টি কম্পিউটারের জন্য কয়টি নোড ব্যবহার করা হবে। তো এইভাবে এটা দিয়ে আপনারা ইজিলি বের করে ফেলতে পারবেন। আচ্ছা, এরপর আবার একটু চলে যাই টপোলজিতে, এটা বলে ফেলাম। আর বাস টপোলজি নিয়ে একটু বলি। ঢাকা বোর্ড ছাড়া অন্যান্য জায়গায় বাস টপোলজিটা আসতে পারে। বাস টপোলজিটা কি, এটার একটা ব্যাকবোন বা মেরুদণ্ড থাকে, এখানে একটা ডিভাইস নষ্ট হলে নেটওয়ার্কে কোনো সমস্যা হয় না। আচ্ছা, এবং এটার একটা সমস্যা হচ্ছে মেরুদণ্ডের মানে ব্যাকবোন যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কটা অচল হয়ে যাবে, নতুন ডিভাইস সংযুক্ত করলেও নেটওয়ার্কে কোনো সমস্যা হয় না। তবে যখন যে কোনো একটা ডিভাইস অন্য একটা ডিভাইসে ডেটা প্রেরণ করতে চায়, তখন ঠিক একই সময় অন্য আরেকটা ডিভাইস কি করতে পারবে না, তখন ডেটা আদান প্রদান করতে পারবে না। আদান করতে পারবে, রিসিভ করতে পারবে, বাট তখন ডেটা পাঠাতে পারবে না। কেন পারবে না, তখন সেখানে ডেটা ট্রাফিক জমা হয়। ডেটা ট্রাফিক জমা হয় কোথায়, বাস টপোলজিতে। আচ্ছা, এটা হচ্ছে স্টার যে দেখতে স্টারের মতোই হবে এমন কোনো কথা নেই। স্টারকে চেনার একটা উপায় হচ্ছে হাব অথবা সুইচ দেওয়া থাকবে, হাব অথবা সুইচ দেওয়া থাকবে, ও যেভাবে ইচ্ছে সেভাবে থাকুক। এটা নিয়ে কি করা যাবে না, মানে কোন কনফিউশনে থাকা যাবে না যে এটা স্টারের মতো না দেখতে। স্টার টপোলজি চিনবেন কিভাবে, শুধুমাত্র মাঝখানে একটা হাব সুইচ থাকবে। আশা করি টপোলজি নিয়ে বুঝতে পারছেন। এখানে একটা ডিভাইস নষ্ট হলে নেটওয়ার্কে কোনো সমস্যা হবে না, নতুন একটা ডিভাইস যুক্ত করলেও কোনো সমস্যা হবে না, কিন্তু এই হাব সুইচ নষ্ট হলে পুরো নেটওয়ার্কটাই অচল হয়ে যাবে। আচ্ছা, এরপর চলে আসেন ওয়াইফাই ওয়াইম্যাক্স। ওয়াইফাই ওয়াইম্যাক্স এর পার্থক্যটা, ওয়াইফাই কি সর্ব জায়গা জুড়ে থাকে, ওয়াইম্যাক্স বিস্তৃত এলাকা জুড়ে থাকে। ওয়াইম্যাক্স কোনটা, ওয়াইম্যাক্স হচ্ছে আমাদের আগে ইন্টারনেটের মডেম ইউজ করতাম, ওই মডেমগুলো হচ্ছে বা ইন্টারনেটের যেগুলো আছে সেগুলো হচ্ছে ওয়াইম্যাক্স। এখন এগুলো আমাদের যে ইয়ারা আছে ব্রডব্যান্ড আছে, এরা অনেক ক্ষেত্রে এই ওয়াইম্যাক্স এর সিস্টেমটা এখনো ব্যবহার করা হয়, বাট ওইগুলো এখন আর ব্যক্তি পর্যায়ে পাওয়া যায় না বাংলাদেশে। তো আমরা সবাই এখন ব্রডব্যান্ড লাইন ইউজ করি। তো ওয়াইফাই হচ্ছে স্বল্প জায়গা জুড়ে ডেটা আদান প্রদান করে, আর ওয়াইম্যাক্স বৃহৎ এলাকা জুড়ে ডেটা আদান প্রদান করে। তো এটার ওয়াইফাই ওয়াইম্যাক্স এর পার্থক্যটা একটু পড়ে নিবা, দয়া করে সবাই পার্থক্যটা একটু দেখে নিবা। আচ্ছা, এরপর হচ্ছে তার মাধ্যম। তার মাধ্যমের মধ্যে কি কি থাকবে, কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল। তো কোএক্সিয়াল কেবল প্রথমে দামের দিক থেকে বলি, টুইস্টেড পেয়ার কেবল একটু সস্তা, কোএক্সিয়াল কেবল একটু দাম, অপটিক্যাল ফাইবার কেবল একটু খুব অনেক বেশি দাম। কোএক্সিয়াল কেবলের গতি অপেক্ষাকৃত কম, টুইস্টেড পেয়ার কেবলের গতি অপেক্ষাকৃত কম, কোএক্সিয়াল কেবলের গতি মাঝামাঝি, যেহেতু দাম যেমন সার্ভিস তেমন, আর অপটিক্যাল ফাইবারের গতি অনেক বেশি। আচ্ছা, টুইস্টেড পেয়ার কেবল 100 মিটার পর্যন্ত ডেটা প্রেরণ করতে পারে রিপিটারের সাহায্য ছাড়া। রিপিটারের কাজ কি, ডেটাকে বুস্ট করা, অর্থাৎ যেহেতু এটা তড়িৎ চুম্বক প্রবাহের মাধ্যমে ডেটাটা আগায় যায়, তাহলে কি এক সময় তরঙ্গটা দুর্বল হয়ে যায়, তখন রিপিটার কি করে সেটাকে বুস্ট করে দেয়। যেমন তোমরা রাস্তা দিয়ে হাঁটার সময় দেখবা যে কিছু রকমের কালো রঙের বাক্স ঝুলানো আছে, কিছু জায়গায় তার পেঁচানো কালো রঙের বাক্স ঝুলানো আছে, ওগুলো হচ্ছে রিপিটার, সবগুলো না, কিছু কিছু। আচ্ছা, তারপর কি আছে, কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবল দুই ধরনের আছে, একটা থিন নেট, একটা থিক নেট। তো এইগুলোর মধ্যে এটা 200 মিটার থেকে 500 মিটার পর্যন্ত ডেটা প্রেরণ করতে পারে রিপিটারের সাহায্য ছাড়া। আর অপটিক্যাল ফাইবারে কি, সাধারণত 1 কিলোমিটার, 1 থেকে 100 কিলোমিটার পর্যন্ত ডেটা প্রেরণ করা যায় অনেক ক্ষেত্রে। তো 1 কিলোমিটার এটা রেঞ্জ ধরে রাখে অনেকেই। হ্যাঁ, এটা রিপিটার ছাড়া ডেটা প্রেরণ করা যায়, যেহেতু আলো এটা তেমন একটা দুর্বল হয় না। আচ্ছা, এইভাবেই যেই তার মাধ্যমটা আছে এগুলো একটু পড়ে যাবেন, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার কি, কাঁচ, সূক্ষ্ম কাঁচ তন্তু আলোর গতিতে ডেটা ট্রান্সফার করে। 3টা অংশ আছে, কোর, ক্ল্যাডিং, জ্যাকেট। হ্যাঁ, কোরের ব্যাস, ক্ল্যাডিং এর চেয়ে কোরের ব্যাস হয় 8 থেকে 100 মাইক্রোস্কোপ স্কেলে 8 থেকে 100 মাইক্রন। কোরের আলোর প্রতিসারাঙ্ক ক্ল্যাডিং এর চেয়ে বেশি, ব্যাখ্যা করো। এই ধরনের প্রশ্নগুলো আসে। এটার ইউ আকৃতির, অপটিক্যাল ফাইবার ইউ আকৃতির বাঁকানো যায় না কেন, কারণ ইউ আকৃতি যদি বাঁকান তাহলে কি হয়ে যাবে, আলোর প্রতিফলন কোণ চেঞ্জ হয়ে যাবে, তো আলো সেখানে বাধাপ্রাপ্ত হবে, ডেটাও বাধাগ্রস্ত হবে। তারপর অপটিক্যাল ফাইবার ইএমআই মুক্ত, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স, অর্থাৎ তড়িৎ চুম্বক প্রবাহ মুক্ত, যেহেতু আলো থাকে এখানে বিদ্যুতের কোনো ব্যাপারই নাই।
তো এগুলো একটু ভালো করে পড়ে গেলে আশা করি পারবেন, এবং এটার ভিতরে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে না অপটিক্যাল ফাইবারে। রাসায়নিক বিক্রিয়া ঘটলে কাজটা ঘোলা হয়ে যাবে। আচ্ছা, ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং কি? ধরেন আপনার একটা কোম্পানি আছে, ওইখানে আপনি একটা সফটওয়্যার ইউজ করেন, এখানে প্রচুর ডেটা আপনি ওই সফটওয়্যারে ইনপুট দিয়ে রাখছেন, কিন্তু ওই মেমোরিটা আপনার কম্পিউটারে না, এটা আপনি কি করছেন, অনলাইনে একটা ডেটাবেস আছে, ওইখানে ডেটাবেসটা আপনি বা সার্ভারটা আপনি ইউজ করতেছেন, ওইটা আপনার মেমোরি না, কিন্তু আপনি ওইটা টাকার মাধ্যমে ওইটা ইউজ করতেছেন, ওইটাই এক ধরনের ক্লাউড কম্পিউটিং। যেমন আপনাদের গুগল ড্রাইভে ছবি রাখেন, ওইটাও এক ধরনের ক্লাউড কম্পিউটিং, ওইখানে ছবি রাখতেছেন কিন্তু মেমোরিটা আপনার না। অনলাইনের মাধ্যমে কোনো সেবা গ্রহণ করাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ঢাকা বোর্ডে তো চলে আসছে গত বছর, তো এবার এটাও খুব ইম্পর্টেন্ট টপিক, ক্লাউড কম্পিউটিং অন্যান্য বোর্ডে আসতে পারে। ক্লাউড কম্পিউটিং কি? দুই ধরনের হয়, একটা মানে মোটামুটি এইটা বেশি আসে, একটা পে এজ ইউ গো, যতক্ষণ টাকা দিবে ততক্ষণ ইউজ করতে পারবা, আর একটা অন ডিমান্ড, গ্রাহক যখন চাইবে তখনই সেবা গ্রহণ করবে। এই ধরনের একটা এক্সাম্পল দিয়ে তোমাদের কাছে এই ক্লাউড কম্পিউটিং জানতে চাই। মোবাইল ফোনের প্রজন্ম নিয়ে একটু কথা বলি। মোবাইল ফোনের প্রজন্ম 4টা বললেই হয়ে যায়, পঞ্চম প্রজন্ম 5G নিয়ে লাগে না। প্রথম প্রজন্মে কি ছিল? অ্যানালগ সিস্টেম ছিল, হাঁটাচলা করা যেত না, SMS এর সুবিধা ছিল না, প্রিপেড সুবিধা ছিল না, কোনো সুবিধাই ছিল না। দ্বিতীয় প্রজন্মে এসে প্রথম কি হলো? SMS এর সুবিধা চালু হয়, প্রিপেড সুবিধা চালু হয়, সর্বমাত্রা ইন্টারনেট সুবিধা চালু হয়, সর্বমাত্রা রোমিং সুবিধা চালু হয়। হ্যাঁ, তো এটা গেল। এরপর 3G তে এসে কি হলো? প্রথম ভিডিও কলের সুবিধা শুরু হইলো, মোবাইল ব্যাংকিং শুরু হইলো। হ্যাঁ, তো ইন্টারনেটের গতি আরো বৃদ্ধি পেলো, রোমিং সুবিধা আরো বৃদ্ধি পেলো। 4G তে এসে সেটা কি হয়ে গেল? 4G তে আসার পরে 3G চেয়ে 50 গুণ স্পিড বেশি হয়ে গেল 4G ইন্টারনেটের স্পিড। সেখানে ত্রিমাত্রিক প্রযুক্তির ব্যবহারও শুরু হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। আর তেমন কিছু এখানে বোঝার নাই, দ্বিতীয় অধ্যায় থেকে এগুলো পড়লেই হয়ে যাবে আশা করি। এবার তৃতীয় অধ্যায় থেকে একটু বলি। তৃতীয় অধ্যায় থেকে কি আছে? আসেই কি টপিক, তো আসলে বলার মতোই কিছু নাই। যে এখানে যদি আমি যদি এখানে বলে যে বললাম যে না কোড যদি দিয়ে দেয়, কোড কি আমার কিছু বলার আছে? কিছুই বলার নাই। কোড যদি বলে যে কোড থেকে কোড দেন নাই কেন, বা পরীক্ষা যদি কোড তুলে দেয়, কিছুই করার নাই। তো সাজেশনটা এমন ভাবে দেওয়া যায় যেগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট, এমন না যে আপনি পড়বেন না, আপনি কোড অবশ্যই পড়বেন। কারণ আপনার এখানে আমি যেটা বলতেছিলাম, ওই প্রথম অধ্যায় থেকে যদি একটা টপিক বলে দিত যে এখান থেকে আচ্ছা তুমি এখানে কি বলে প্রতিরক্ষা কেন পড়ো নাই, বা এই টপিকটা কেন পড়ো নাই, তো এই জন্য আমি আসলে সবই দিছি। তো তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ আমি এখানে কোড দেইনি, বাট কোডটা আপনারা পড়ে যাবেন একবার। এখান থেকে কোড থেকে তো এমসিকিউ আসবে মাস্ট, এটা তো 100% শিওর যে কোড থেকে একটা হলেও এমসিকিউ আসবে। তো রূপান্তরে আসেন, সংখ্যা পদ্ধতির রূপান্তর দরকার হয়। কি বলবে? তোমরা 3 বন্ধু 3টি কি করলো, বই কিনলো। একটা বইয়ের দাম বাইনারিতে দেওয়া থাকবে, আরেকজনের বইয়ের দাম অক্টালে দেওয়া থাকবে, আরেকজনের বইয়ের দাম হেক্সাডেসিমেলে দেওয়া থাকবে। বললে 3 জনের বইয়ের মোট দাম কত? তখন তোমাকে এটা কি ডেসিমেলে রূপান্তর করে নিতে হবে। তো ডেসিমেলে অন্যান্য সংখ্যা পদ্ধতি বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করে নিবা মানুষের ভাষায়। অথবা বলতে পারে এ বন্ধু, ধরো ওরা 3 বন্ধু, ধরো এ বন্ধু, বি বন্ধু আর সি বন্ধু। তো এ বন্ধু বাইনারিতে কিনলো, বি বন্ধু অক্টালে কিনলো, সি বন্ধু হেক্সাতে কিনলো। আচ্ছা, তো বলবে তো বাইনারি আর অক্টালের মধ্যে মানে এ ও বি এর মধ্যে কার বইয়ের দাম বেশি? তখন তোমাকে কি করতে হবে? বাইনারি আর অক্টাল থেকে দুটোটাকে ডেসিমেলে নিতে হবে। আবার যদি তোমাদেরকে এটা বলে যে ধরো বি এরটা কিসে দেওয়া ছিল, সরি বি এরটা দেওয়া ছিল অক্টালে, তাই না? আর হেক্সাটা কিসে, সরি সি এরটা কিসে দেওয়া ছিল? সি এরটা ছিল হেক্সায়। যদি বলে বি ও সি এর বইয়ের বা বইয়ের মোট দাম কত, শুধু বি আর সি, তো একটা দেওয়া আছে কি ডেসিমেলে, আরেকটা দেওয়া আছে হেক্সাডেসিমেলে, তাহলে তুমি কি নেবে? দুটোটাই ডেসিমেলে নিবা। আবার যদি বলে এ ও বি এর বইয়ের মোট দাম হেক্সাডেসিমেলে অথবা অক্টালে অথবা বাইনারিতে দেখাও, তখন কি করতে হবে? এই অক্টাল আর হেক্সাডেসিমেলকে বাইনারিতে নিয়ে যেতে হবে, তারপর বাইনারি যোগ করে দিয়ে যে যোগফলটা বেরোবে সেই বাইনারি দেখাইতে বলবে, বাইনারি অতটুকু দেখাই দিবা। যদি অক্টাল দেখাইতে বলে কি করবা? 3 বিট করে কেটে অক্টাল দেখাই দিবা। আর যদি হেক্সা দেখাইতে বলে 4 বিট কেটে হেক্সাডেসিমেল দেখাই দিবা। আশা করি বুঝতে পারছো। তো রূপান্তর থেকে এইভাবেই প্রশ্নগুলো আসবে। এই দেখো আমি অক্টাল হেক্সাডেসিমেলের সংখ্যা পদ্ধতিতে যোগও দিয়ে দিছি। এই একই জিনিস, কিন্তু রূপান্তরও লাগবে আবার বাইনারি যোগও লাগবে, আর তেমন কিছু নাই। দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ যেসব বোর্ডে আসে না, ওইখানে মানে মোটামুটি নিশ্চিত থাকতে পারে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ বিয়োগ দুইয়ের পরিপূরক পদ্ধতি থেকে বিয়োগের প্রশ্ন কিভাবে আসে। আমাদের ক্লাস কতক্ষণ হয়ে গেল? আচ্ছা, খুব বেশিক্ষণ না মনে হয়, 34 মিনিট। আচ্ছা, ইনশাল্লাহ শেষ করে দিতে পারবো। অর্পিতা দাস, ভাই আপনার ক্লাসের অপেক্ষা ছিলাম। থ্যাংক ইউ অর্পিতা। আমি মনে হয় একটু দেরি করে ফেলছি, তারপর চেষ্টা করতেছি। ক্লাসের পিডিএফ, অর্পিতা ক্লাসের পিডিএফ লাগবে না স্যার, ভাইয়া সাজেশনটা তো দিয়ে দিছি, ওটাতে আমার কিছু লাগবে না। হ্যাঁ কোনো কিছু আবির, হ্যাঁ কোনো কিছু না বললে ডেসিমেল, ধরো বলে দিছে তোমার মোট
সংখ্যা কত, বা জামার দামের পার্থক্য কত, হ্যাঁ বইয়ের দামের পার্থক্য কত, তখন এটার অর্থ কি তোমার ভাষায় সে জানতে যাচ্ছে, তোমার ভাষা মানে ডেসিমেল। কিন্তু যদি অক্টাহেক্সাডেসিমেল করতে বলে তখন এটা কি কম্পিউটার ব্যবহার করে, অবশ্যই তোমাকে বাইনারিতে নিয়ে করতে হবে। ঠিক আছে ভাই, একটা ইন্টারভিউ দেন ইউসুফ। আচ্ছা ঠিক আছে, তুমি মাইক্রোফোন নিয়ে চলে এসো, আমি ইন্টারভিউ দিব। আচ্ছা, আইসিটি পরীক্ষা, হ্যাঁ আরাফাত, আইসিটি পরীক্ষা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা। হাফ সুইচ কি ভাইয়া মাঝখানে থাকে, মাঝখানে থাকুক সাইডে থাকুক যেখানেই থাকুক সে হাফ সুইচ। আমি এখানে দাঁড়াই, ওইখানে দাঁড়াই, আর ওইখানে দাঁড়াই, তোমরা আমার কাছে ক্লাস করবা ওইটাই। আচ্ছা, অনেকই তোমাদের বন্ধুদেরকে মেনশন করছো। আচ্ছা অর্পণ, থ্যাংক ইউ, সাউন্ডটা ক্লিয়ার। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমরা যে ক্লাসটা করতেছো আশা করি উপকার হবে। আমি মনে হয় আরো আধা ঘন্টা সময় নিব সবগুলো করার জন্য, বাট আমার মনে হয় যে তোমরা ধরো আমার এখান থেকে তুমি শিখলাম না কিছু, তারপর একটা মানসিক শান্তি পাবা যে আচ্ছা সবকিছু সম্পর্কে আমি জানি। আমার যখন আমার স্টুডেন্ট লাইফের কথা বলি, আমি যখন ধরো কোনো পরীক্ষা আমার ভালো প্রিপারেশন হইতো না, আমি কি করতাম পুরো ভালো করে সূচিপত্রই পড়ে যেতাম। আচ্ছা ঘটনাটা কি আছে কি, ওইটাতে আমাকে কি করতো পরীক্ষার হলে একটা সাহস দিত যে না আসলে এগুলোই আছে, আমি এটা পারি আর এটা পারি না। তাহলে কি করতে পারবো, আমি একটা প্ল্যান করতে পারবো। আমার এই সাজেশনটা দেখে তোমরা একটা প্ল্যান করতে পারবো আসলে কোন জায়গা থেকে তুমি অ্যান্সার করবা, কোন জায়গা তুমি অ্যান্সার করবা না। নতুন করে শেখার কিছু নাই, পরীক্ষা কিভাবে প্রশ্ন আসবে এইটা আর আমি একটু বলে দিব আসলে যে জিনিসটা কি, সংক্ষেপে এতটুকু বলে দিতে পারি, আর কিছুই না। আর আধা ঘন্টা সময় দাও, ইনশাল্লাহ আমি তোমাদের জন্য ভালো কিছুই করতে পারবো। আচ্ছা, এবার তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশে আসি। এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে, তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে। দেখো, লজিক গেট থেকে ফাংশন নির্ণয় করে সরলীকরণ বা সূত্র সারণী, একটা লজিক গেট দেওয়া থাকবে। একটা লজিক গেট দেওয়া থাকলে সেই লজিক গেটটা কি হবে, সেখান থেকে তোমার ফাংশন বের করতে হবে। আমি খুব সংক্ষেপে যদি দেখাই, ধরো এইভাবে একটা দিয়ে দিল, যে কোনো ভাবে একটা দিয়ে দিতে পারে, একটা লজিক গেট দিয়ে দিতে পারে। এইভাবেই থাকবে এমন কোনো কথা নাই, যে কোনো ভাবেই থাকতে পারে। এত সহজ দিবে না। বলবে যে এই লজিক গেটের ফাংশন বের করে তুমি কি করো, হয় সত্যক সারণী তৈরি করো, অথবা মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করো, অথবা এই ফাংশনটা ধরো আমার এখানে কি আসবে বুঝাই যাচ্ছে, কি আসবে এ বি, আর এখানে কি এ বার বি, টোটাল কি আসবে এ বি প্লাস এ বার বি। আমি আবার বলতেছি এত সহজ হয়তো বা আসবে না, তো এটা দিয়ে বুঝাচ্ছি আর কি। তো এটাকে কি করতে বলবে, বলবে সত্যক সারণী করো। তো সত্যক সারণী তুমি করে দিবা, এ আর বি এর মান দিয়ে বের করে ফেলবা। এরপর ধরো আবার কি করবা, এরপরে তুমি যদি বলে যেটা দিয়ে লজিক চিত্র বাস্তবায়ন করে, তো করাই আছে। আবার বলবে যে বলতে পারে যে এটা সরলীকরণ করো, সরলীকরণ করে ফেলবা। হ্যাঁ, এখানে বোঝা যাচ্ছে বি কমন যাবে, সরলীকরণ করলে কি বি কমন যাবে, থাকে কি এ প্লাস এ বার, তাহলে এ প্লাস এ বারের মান 1 কে বি ইনটু 1, তাহলে কত হবে অ্যান্সার বি। তো এত সহজ আসবে না, আবার বলছি জাস্ট দেখানোর জন্য, অল্প সময় দেখানোর জন্য এটা বলছি। তাহলে এটা কি হবে, বি তোমার অ্যান্সার আসবে। আবার বললাম সত্যক সারণী হইলো, সরলীকরণ হইলো। আবার বলবে এটাকে শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করো, শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন। তখন তুমি কি করবা, পুরোটার উপরে বার দিয়ে মানে বার ভেঙে দিলে কি হয়ে যাবে, ন্যান্ড গেট হয়ে যাবে। এ বি যোগের জায়গায় কি বসাবা, গুণ, যোগের জায়গায় কি বসাবা, গুণ। এরপরে এই বারটা ভেঙে দুই টুকরা হয়ে যাবে, এই এক টুকরা, উপরে একটা হোল বার থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, তো এটা ন্যান্ড হয়ে গেল, দুইটা পরস্পর গুণ আকারে আছে, উপরে হোল বার ন্যান্ড। এই দুইটা পরস্পর গুণ আকারে আছে, উপরে হোল বার ন্যান্ড। এই দুইটাও পরস্পর গুণ আকারে আছে, উপরে হোল বার ন্যান্ড। আবার এটাকে যদি নর করতে বলে, এই একই ফাংশনকে যদি আমার নর করতে বলে, ধরো এটা কিভাবে করব আমি, ধরো এখানে কি দেওয়া আছে, এ বি প্লাস এ বার বি। এখন নর করতে বলছে, আমি যদি পুরোটার উপরে হোল বার দেই, একটু খেয়াল করো, আমি যদি পুরোটার উপরে হোল বার দেই, বার ভাঙার সাথে সাথে নর মানে কি, আচ্ছা এখানে থাকতে হবে এ ইন্টু বি হোল বার, তাই তো ন্যান্ড। আর নরে কি থাকতে হবে, এ প্লাস বি হোল বার থাকতে হবে না। এখন এখানে যদি আমি কি করি, পুরোটার উপরে হোল বার দিই, তাহলে কি এই বার ভাঙার সাথে সাথে যোগের জায়গায় গুণ চলে আসবে না? কিন্তু গুণ কি আনা যাবে, আমার লাগবে তো যোগ। তাই আমি কি করব না, আমি পুরোটার উপর হোল বার দিব না। যখন এগুলো নর আকারে বাস্তবায়ন করতে বলবে, আমি শুধুমাত্র যেগুলো গুণ আকারে সেগুলোর উপর ডাবল বার দিব, শুধুমাত্র যেগুলো গুণ আকারে সেগুলোর উপরে ডাবল বার দিব, শুধুমাত্র যেগুলো গুণ আকারে সেগুলোর উপরে ডাবল বার দিব। আমার কথাটা কি বুঝতে পারছো? আবারও বলতেছি, যখনই শুধুমাত্র নরের কথা বলবে, আবার কিছু কিছু ক্ষেত্রে এরকম থাকবে সব প্লাস, তখন কি করতে হবে, ওইখানে মানে ন্যান্ডের ক্ষেত্রে ডাবল বার দিতে হবে। যাই হোক, এত পেঁচানো আসবে না, আমি এইটুকুই বললাম। শুধুমাত্র যেগুলো গুণ আকারে, নরের ক্ষেত্রে শুধুমাত্র যেগুলো গুণ আকারে ওগুলোর উপরে ডাবল বার থাকবে, আর ন্যান্ডের ক্ষেত্রে পুরোটার উপরে ডাবল বার থাকবে।
ঠিক আছে, এটা হচ্ছে কি ন্যান্ড, শুধুমাত্র ন্যান্ডের সাহায্যে বাস্তবায়ন, আর এটা হচ্ছে শুধুমাত্র নরের সাহায্যে বাস্তবায়ন। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো আচ্ছা হ্যাঁ, এরপরে এটা তো দিবেই। এটা দেওয়ার পরে তোমাদেরকে ওই যে আবার বললাম ন্যান্ডের সাহায্যে বাস্তবায়ন, নরের সাহায্যে বাস্তবায়ন, অথবা ফাংশন সরলীকরণ করে এটার যে অ্যান্সার সেটা লজিক গেটের বাস্তবায়ন, এভাবে পরীক্ষা আসে। তো বলে ফেললাম এটা। ওই যে ন্যান্ড আর নর গেটের সার্বজনীনতা প্রমাণ, ন্যান্ড গেটের সাহায্যে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করে দিবা, নর গেটের সাহায্যে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করে দিবা। যারা এটা পারো না এখন আর নতুন করে শিখতে চাও না, ঠিক আছে। শুধুমাত্র আবার বলতে পারে শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে অর গেট বাস্তবায়ন, এভাবে বলতে পারে। তো ন্যান্ড গেট আর নর গেটকে সার্বজনীন গেট বলা হয় এই কারণে যাতে এই দুইটা গেট দিয়ে অন্য সকল গেট বাস্তবায়ন করা যায়। তো আসো নতুন আবার একটা টপিকে যাই। এই টপিকটা তো এটা বলে ফেললাম, আবার একটু ওই পাশে চলে যাই। তৃতীয় অধ্যায়ের আরো কিছু জিনিস বাকি আছে আমাদের। দেখো, শুধুমাত্র ন্যান্ড আর নর গেটের সাহায্যে ফাংশন সরলীকরণ, সার্কিট বাস্তবায়ন, এটাও দেখাই ফেললাম, বলে ফেলছি অলরেডি। অ্যাডার, এনকোডার, ডিকোডার। অ্যাডার আর এনকোডার, ডিকোডার, অ্যাডার কিভাবে আসবে পরীক্ষায় ওটা একটু বলি। অ্যাডার তোমাকে বলে দিই, অ্যাডার সম্পর্কে একটু ধারণা দিই। অ্যাডার দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার, একটা ফুল অ্যাডার। হাফ অ্যাডার হচ্ছে যে অ্যাডার দুটি বিটকে যোগ করে, যোগফল হাতে থাকা ক্যারি বের করে। কয়টি? দুইটি বিটকে। আর ফুল অ্যাডার কি? যে অ্যাডার ক্যারি সহ অপর দুটি বিট, অর্থাৎ তিনটি বিট। তাহলে একটা হাফ অ্যাডার হচ্ছে দুইটা, আর ফুল অ্যাডার হচ্ছে তিনটা। আচ্ছা, তোমাকে যদি পরীক্ষায় এরকম একটা চিত্র এঁকে দেয়, যদি বর্ণনা দেয় তো দিলই, যে যোগের সার্কিট বা দুটি বিট যোগের সার্কিট, তিনটি বিট যোগের সার্কিট। দুটি বিট যোগের সার্কিট হলে তুমি কি বলবা? হাফ অ্যাডার। তিনটি বিট যোগের সার্কিট হলে তুমি কি বলবা? ফুল অ্যাডার। অথবা এইভাবে চিত্র এঁকে দিবে, কোনো না কোনো ভাবে তোমাকে বুঝাবে, যে বলবে চিত্র একের সাহায্যে চিত্র 2 বাস্তবায়ন করো। অর্থাৎ এটা হচ্ছে হাফ অ্যাডার, এটা কি হাফ অ্যাডার, আর এটা হচ্ছে ফুল অ্যাডার। তুমি শুরুতে জ্ঞানমূলকে লিখবা যে এটি একটি হাফ অ্যাডার, একটি ফুল অ্যাডার। এটা লেখার জন্য তুমি একটা মার্ক পাবা জ্ঞানমূলকে। ক্লাসের শেষে সৃজনশীল কিভাবে অ্যান্সার করবা এগুলো একটু বলে দিব, পরীক্ষার মধ্যে কিভাবে এটা অ্যান্সার করবা। তো বলবে চিত্র একের সাহায্যে চিত্র 2 বাস্তবায়ন করো, তাহলে এটা হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। আবার যদি বলে চিত্র একই লিখো, তাহলে শুধু হাফ অ্যাডার লিখে দিবা। যদি বলে চিত্র 2 লিখো, যদি শুধু ফুল অ্যাডার লিখে দিবা। এগুলো নোট আমাদের ব্যাচে যারা করছো, আমার অফলাইন অনলাইন যারাই স্টুডেন্ট আছো, প্রত্যেকের কাছে এগুলো নোট আছে। ইভা, আচ্ছা বিশেষ গেট দেখাবো। আচ্ছা ঠিক আছে স্যার, বিশেষ গেট দেখাচ্ছি। আচ্ছা, নতুন করে তো বিশেষ গেট দেখানোটা সমস্যা। ওয়ালাইকুম আসসালাম তানজিলা। অনিন্দ মির্জা, এক্সামে গার্ড কেমন দেয়? দেখেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, কোন জায়গায় খুব কড়া গার্ড দেয় না, আবার কোনো জায়গায় কখনো ছাড় দিয়ে দেয় না। হ্যাঁ, এটা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের প্রতি মায়ার ক্ষেত্রে একটা, আচ্ছা ঠিক আছে, একটা স্টুডেন্ট হয়তো একটা বিপদে পড়ছে, আমরা টিচাররা অনেক সময় বলি না কিছু একটা, আচ্ছা যাই হোক ঠিক আছে, বাট এটার অর্থ এই না যে আমি আপনাকে ছাড় দিয়ে দিছি। আবার আমি আপনাকে ছাড় দিছি আর বললে যে আপনি চিলাচিলি করবেন, ব্যাপারটা কিন্তু ওইরকমও না, তাই না? তো চেষ্টা করবেন টিচারদের উপর যেন কোনো প্রকার, টিচাররা যেন বিরক্ত না হয়। সবাই সব হাতে কোনো সব জায়গায় তো ভালো খারাপ আছে। টিচার কয়েকজন একটু হলে একটু এদিক সেদিক প্রবলেম করবে, এদের মাথায় সমস্যা আছে। সত্যি কথা, এদের মাথাদের মধ্যেই সমস্যা আছে, যে একটু অনর্থক চিল্লাবে, অনর্থক আপনাকে বিরক্ত করবে, আপনাকে একটা মেন্টালি প্রেশার দিবে। হ্যাঁ, অনর্থক কাজগুলো করে, বুঝতে পারছেন? কিছু টিচার এরকম আছে, বাট বেশিরভাগ টিচাররাই চায় যে না, ছেলেমেয়েরা এটা ওদের রেজাল্টের ব্যাপার, এটা মন মানসিকতার ব্যাপার, ক্যারিয়ারের ব্যাপার, একটা পরিবারের ব্যাপার। বিশেষ করে আমি যে জিনিসটা ভাবি আর কি, রিয়েলাইজ করি যে মাঝে মাঝে আমরাও ছাড় দিই, কিন্তু আমাদের উপর আবার প্রেশার থাকে যে না, পরীক্ষার পরিবেশ যত নষ্ট না হয়। হ্যাঁ, আমি একসময় যখন কলেজে চাকরি করতাম তখন আমি বলতেছি যে আমাদেরকে ওইভাবে বলতো যে ঠিক আছে, স্টুডেন্টদের সাথে খারাপ ব্যবহারটা করেন না, ওরা যেন মনে কষ্ট না পায়। হ্যাঁ, এরকম যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা একটু ছাড় দিয়ে, আচ্ছা ঠিক আছে, একটা বাচ্চা বিপদে পড়ছে হঠাৎ করে, যেরকম আমি নিজে গার্ড দেওয়ার সময় হয়েছে যে আমি গার্ড দিতেছি, বাচ্চা ভয়ে অজ্ঞান হয়ে গেছে, জেএসসি পরীক্ষার গার্ড দিচ্ছিলাম। তো এরকম ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়, বা অনেক সময় পরীক্ষার হলের মধ্যে বসে কান্নাকাটি করতেছে, তখন আমরাও তো মানুষ, আমরা কিছু কিছু ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে মা তুমি লিখো, বা তুমি ঠিক আছে সমস্যা নেই, কিছু কিছু ক্ষেত্রে আমরা ছাড় দিব। এটার অর্থ এই না আপনার বেরোয়া বলা শুরু করবেন, চিল্লায় চিল্লায় বলা শুরু করবেন, হ্যাঁ গার্ড এরকম দিছে, গার্ড ভালো দিছে। গার্ড কি? সবাই একটা প্ল্যান, যদি এরকম ধরেন 2 নাম্বারই করতে হয়, সবাই প্ল্যান করে নিরিবিলিতে করেন, এগুলো নিয়ে বাইরে কথা বলেন কেন আপনারা? আমি তো এটাই বুঝতে পারতেছি না, আপনারা বাইরে কেন কথা বলেন? আর পরীক্ষার আগে কেন এই ধরনের মানসিক চাপ নেন? আপনার যদি ইন্টারভিউ দিতে ইচ্ছা না করে, আপনি ইন্টারভিউ দিবেন না, ঠিক আছে? আপনাকে জিজ্ঞেস করতেই পারে একজন যে পরীক্ষা গার্ড কেমন দেয়, কেমন হয়। আপনারা যদি বলেন হ্যাঁ দেখা দেখি সুযোগ আছে, না আপনি এটা কেন বলবেন? যদি এরকম দেয়, ধরেন দেখা দেখি সুযোগ দেয়, আপনার তো বেরোয় এসে কথা বলা উচিত না। আমি কাউকে দোষ দিচ্ছি না, অথবা তোমরা বুঝো না ব্যাপারটা,
এটা দিয়ে হয়তো বা ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে বা একটা কিছু হচ্ছে বা একটা প্ল্যাটফর্মের লাভ ক্ষতি যাই হোক হচ্ছে। তো তো আপনাদের কথা বলার দরকার কি? পরীক্ষা দিতে যাবেন, সোজা পরীক্ষা দিয়ে বাসায় যাবেন। বাইরে কোনো পরীক্ষার হলের ভিতর কি হয়েছে মা বাবার সাথে বলবেন না। এত কথা কিসের পরীক্ষার সময়? আপনাদের সুবুদ্ধি দেখ। স্যার দোয়া করেন প্লিজ, যাতে আল্লাহ, আমি তো দোয়া করবোই, আমি তো চাই আমার স্টুডেন্টরা ভালো রেজাল্ট করুক। হ্যাঁ, আমি তো এটা এমন কোনো টিচার এই দুনিয়াতে পাওয়া যাবে না যে সে চাইছে যে তার স্টুডেন্টরা ভালো রেজাল্ট করুক না। আচ্ছা, কোড নিয়ে কথা বলে দিব। আচ্ছা শিমুল, ওকে। ইউসুফ, আমি তো ইন্টারভিউ নেই না, আমি তো আসলে ইন্টারভিউ নেয় আসলে পরীক্ষার যে কি অবস্থা আসলে এটা জানার জন্য। আসলে কেন ইন্টারভিউ নেই আমি নিজেও জানি না, এবং এটা একটা ব্র্যান্ডিংও হইতে পারে। আমি এই ব্যাপারগুলো বুঝি না ইউসুফ, তাই আমি জানি না। আমার অনেক স্টুডেন্ট নটরডেমে আমার প্রায় অনেক স্টুডেন্ট আছে। নটরডেম বলো, হলিক্রস বলো, আমার প্রচুর স্টুডেন্ট আছে। তো আমি ওদেরকে তো ওইভাবে বলে দিছিলাম। তো তোমরা হয়তো বা ওইভাবে যদি কথা, হয়তো বা এটা ভুল হইতেই পারে একজন আরেকজনের, বা একজন একটা ভিডিও একভাবে বানায়, একটা কথা একভাবে বলে ব্যাপারটা অন্যভাবে ছড়ায় যায়। তো দরকার নাই তো এগুলো করার। ওয়ালাইকুম আসসালাম রাইসা, ডুস কমপ্লিমেন্ট সাবট্রাকশনটা একটু দেখাই দিবেন? আচ্ছা ঠিক আছে, আমি দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগটা দেখাই দিচ্ছি। ঠিক আছে, আমি এটা শেষ করে নিই, আমি শেষ করে বলতেছি আমি কি কি বললাম। বিশেষ গেট নিব আর দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগটা একটু দেখাই দিব। আচ্ছা, আমি দুইয়ের পরিপূরক, আচ্ছা এই দুইটা নিয়ে আপাতত একটু মাথায় রাখি যে একটা কি করতে হবে, একটা বিশেষ গেটটা একটু দেখাইতে হবে, আর দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগটা। দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ যারা পারেন না তারা একটু করে নিয়ে আলাম, আমি দেখি। ওকে, আমি কমেন্টগুলো আপনাদের পিসি থেকে একটু পড়তেছি। ওকে, ওকে, একটু দেখি, আমি আপনাদের কমেন্টগুলো একটু দেখে নিই, এরপর আমি আপনাদেরকে কি কি করবো এটা একটু দেখে নিচ্ছি। ভাই ওইটা সলভ করাই দেন, আসলে কোনটা সলভ করাই দিব আমি জানি না। আর এখন আমি আপনাদেরকে মোটামুটি যারা আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট আছেন, অনলাইনে স্টুডেন্ট যারা আছেন, ভাইয়া ইন্টারভিউ আস্ক করার মানে কি, গার্ড কেমন দেয়, এটা আসলে আমিও জানি না। কেন এরকম, পরীক্ষা কেমন হয়েছে, গার্ড কেন দেয়, এই কোশ্চেনগুলো কেন করা হয় আমি নিজেও জানি না। আমি কখনো আমার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি নাই কোনোদিন কোনো স্টুডেন্ট বলতে পারবে যে পরীক্ষা কেমন হয়েছে, লিখতে পারছো কিনা, এটা কখনোই না। আর কালকে আইসা যদি পরীক্ষা দিয়ে আইসা যদি কেউ আমার কাছে সলভ চান, যে যে এলাকাতে থাকেন বাংলাদেশের ওই প্রান্তে, যে আপনাদেরকে বুঝাই দিয়ে আসবো যে সলভ কি জিনিস। ভাই বিজ্ঞান কলেজে গার্ড দেয় না, আচ্ছা গার্ড দিলে দেখ, না দিলে নাই। তো এটা তুমি এখন আবার পাবলিকলি বলার কিছু নাই। একটা টিচার খুব স্বাভাবিকভাবে যে তোমার প্রতি সহমর্মিতা দেখায়, আর তুমি বেরোয় বলো যে হ্যাঁ গার্ড সহজ, টিচার বোকা, এই সেই। টিচার আসলে বোকা না, টিচার বোকা হইলে ওই লেভেলে যায় নাই। বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষার অবস্থা মাশাআল্লাহ, কয়দিন পর তো এই জন্যই তো পরীক্ষা কন্ট্রোল। আর তেমন আপনাদের ব্যাচটা একটু কষ্ট করেন, এরপর পরীক্ষাই নেই, পড়ালেখাও নাই, পরীক্ষাই নেই। আর আপনাদের এত টেনশন করার কিছু নাই। কয়েকদিন পরে এই যে প্রশ্ন ফাঁস, এই সেই দেখাদেখি করা, পরীক্ষা গার্ড দেওয়া, এগুলো কিছু থাকতেছেই না। পরীক্ষাই নেই, পড়ালেখাই নেই, থাকবে কি? তো এটাই ভালো হয়েছে, একদিক থেকে পরীক্ষা বাদ দিয়ে দিছে, আপনাদের ছেলে মেয়েরা সুন্দর ভবিষ্যৎ করবে। আচ্ছা, এখন যেটা করবো দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগটা নিয়ে একটু কথা বলি। দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ, ধরেন আমি যদি এখানে লিখি 10 থেকে যদি আমাকে 5 বিয়োগ করতে বলে, তাহলে এখানে এটা, এই 5 হচ্ছে বিয়োজ্য। এটা কি? বিয়োজ্য, অর্থাৎ যেটা বিয়োগ হয় সেটাকে কি বলা হয়? বিয়োজ্য বলা হয়। যেটা বিয়োগ হয় সেটাকে কি বলা হয়? বিয়োজ্য। অনেকেরই প্রবলেম আছে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগে, আমি জানি। তৃতীয় অধ্যায় থেকে দয়া করে কেউ দুইটা প্রশ্ন যে আসবে কেউ ছাড় দিয়েন না। দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগটাকে ছাড়েন না। তাহলে বিয়োজ্য কোনটা? যেটা ছোট। এখন আপনাকে যদি দুইটা সংখ্যা ডিজিট দেওয়া হয়, একটা হচ্ছে ধরেন, একটা হচ্ছে 27, আর একটা হচ্ছে ধরেন সরি, ধরেন একটা দেওয়া 15 বা 17, আর একটা হচ্ছে 27। আরেকটা কথা বলি, এই যে আমার এখানে এসে যারা কমেন্ট করতেছেন আপনারা ইন্টারভিউ নেন কেন, না করেন, এটা করেন কেন, এটা করেন কেন, আচ্ছা আপনার এখানে কাজটা কি আমাকে একটু বলেন। আপনার এখন করার কথা হয় পড়বেন, হয় আপনার বই পড়বেন, নইলে অনলাইনে ক্লাস করবেন। এখন আপনাদের মাথায় আসে যে কে কি করবেন না, মানে কে কি করছে, অনলাইনে ভিডিও নাই কেন, শেয়ার দেন, এটা করেন, ওইটা করেন, প্রতিবাদ জানান, মিটিং করেন। এইসব করার টাইম এখন না, পরীক্ষার পরে এগুলো করেন। আচ্ছা হ্যাঁ, সে ঠিকই বলছে বুঝতে। আচ্ছা দেখো, তাহলে এইখানে বিয়োজ্য কোনটা, এখানে বিয়োজ্য কোনটা? এইখানে বিয়োজ্য হচ্ছে 17। এই বিয়োজ্য দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগের ক্ষেত্রে বিয়োজ্যের চিহ্ন পরিবর্তন করতে হয়। অর্থাৎ ধনাত্মক থাকলে ঋণাত্মক, ঋণাত্মক থাকলে ধনাত্মক। ধরবেন যে বলবে যে একটি বইয়ের দাম 17 টাকা, একটা বইয়ের দাম 27 টাকা, কোন বইয়ের দাম বেশি, বা এই কোন বইটির দাম কত বেশি, এই বইটির দাম কত বেশি, তার দুইয়ের পরিপূরক পদ্ধতিতে দেখাও।
তাই না? এইভাবে বলতে পারবা। তার মানে কি বিয়োগ করে দেখাইতে হবে, তাহলে 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ। আর 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র বিয়োজ্যের চিহ্ন পরিবর্তন করতে হয়। কিসের? বিয়োজ্যের চিহ্ন পরিবর্তন করতে হয়। বিয়োজ্য কোনটা? 17 ধনাত্মক অবস্থায় ছিল, কি করলাম? ঋণাত্মক। এখন কি করব? এই দুইটার মান বের করে কি করে দিব? যোগ করে দিলেই হয়ে যাবে। কম্পিউটার তার যাবতীয় সকল কাজ কিসের মাধ্যমে করে? যোগের মাধ্যমে করে। কিভাবে যোগের মাধ্যমে করে? এই দুইটাকে কি করবে? এই দুইটার বাইনারি মান বের করবে, এটাকে 2 এর পরিপূরক করতে হবে, এটার প্রকৃত মান বের করলেই হয়ে যাবে, তারপর যোগ করে দিলেই হবে। এভাবে বলবে যে ওদের বয়সের পার্থক্য বা রানের পার্থক্য কিসের মাধ্যমে বের করো? যোগের মাধ্যমে বের করো। পার্থক্য বের করার জন্য কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে যোগের মাধ্যমে বিয়োগ করতে হবে। তাহলে যোগের মাধ্যমে বিয়োগ করতে হয় কোন ক্ষেত্রে? 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগের ক্ষেত্রে। তাহলে আসো আমি একটু দ্রুত তোমাদেরকে 17 এর মানটা বের করে, -17 এর মান বের করে দেখাই। ফার্স্টে 17 এর মান বের করব। আমি জানি 17 এর মান কত? 16 আর 1 17। তাহলে এখন এখানে 5 বিট আছে, আমি 3 বিট দিয়ে পূরণ করে দিব। তারপর এটা কি 2 এর পরিপূরক, -17 এর মান লাগবে, তাহলে এটাকে আমি 2 এর পরিপূরক করে ফেলবো। এখন আগে 1 এর পরিপূরক 0 উল্টা 1 0 উল্টা 1 0 উল্টা 1 1 এর উল্টা 0 0 উল্টা 1 0 উল্টা 1 0 উল্টা 1 1 এর উল্টা 0। তারপর কি করব? 1 যোগ করে দিব। কি হয়ে যাবে? 0 এর সাথে 1 যোগ করলে কত হয়? 1 1 1 1 0 1 1 1। এটা সাইন বিট কি আসছে? 1। এটা কি আসছে? সাইন বিট 1। তাহলে এখানে কি হয়? -17। তাহলে -17 এর মান বের হয়ে গেল। এখন কি 27 এর মান বের করো। 27 এর মান কত? 16 আর 8 24 24, তাহলে 4 হবে না, 2 24 আর 2 26 আর 1 27। 27 এর মান এটা। এটা এখন কয় বিট আছে? 5 বিট। 3 বিট দিয়ে কি করব? আমি 8 বিট পূরণ করব। এটাকে 2 এর পরিপূরক করা লাগবে না, কারণ এটা ধনাত্মক মান, প্রকৃত মান বের করলেই হয়ে যায়। এখন এই দুইটা সংখ্যা যোগ করে ফেলো, তাইলে তো হয়ে যাচ্ছে কাজ। দুইটা সংখ্যা যোগ করো। -17 এর মান কত আসছে? আমি একটু অসুস্থ, মানে আমি হাতে খুব বেশি একটা ব্যালেন্স রাখতে পারতেছি না, হাতের লেখাটা একটু খারাপ হচ্ছে, একটু চেষ্টা করো, হ্যাঁ, যাতে বুঝে নেওয়ার জন্য। আচ্ছা 111 0 4টা 1, তাই তো? এটা -17 এর মান। আর +27 এর মান কত? আমরা বের করলাম একটু আগে, 000 11 0 11। এখন এই দুইটা সংখ্যা যোগ করে দিলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে যোগ করো। 1 1 10 এর 0 হাতে আছে 1 1 1 10 আর 1 11 11 1 1 1 10 এর 0 1 1 10 1 11 1 1 10 এর 0 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 1। আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 27 থেকে 17 গেলে কত থাকে? 10 +10। এটা হচ্ছে সাইন বিট, আর ওইটা হচ্ছে ক্যারি বা ওভারফ্লো বিট। সাইন বিট দেখাই দিতে হবে। আচ্ছা দেখো তো 10 এর বাইনারি মান আসছে কিনা, দেখো তো 10 এর বাইনারি মান 1010 না? 1 2 4 8 8 আর 2 10, দেখো 1010। তাহলে অ্যানসার মিলে গেছে। আশা করি 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ তোমরা পারবা। আর যদি অক্টাল হেক্সাডেসিমেলে দেয়া থাকে এই মানগুলো, তাহলে কি করবা? আগে অবশ্যই ডেসিমেলে নিয়ে নিবা, না হলে তুমি বিয়োজ্য নির্ণয় করতে করবা কিভাবে? তোমাদের গাইডে কি দেওয়া আছে? অক্টাল থেকে সরাসরি, অক্টাল হেক্সাডেসিমেলে দেওয়া দুইটা সরাসরি বাইনারি রূপান্তর করে ফেলছে। তুমি কি অক্টাল বোঝো? তুমি কি হেক্সাডেসিমেল বোঝো? তাহলে তুমি দুইটাকে কিভাবে নির্ণয় করলা যে বিয়োজ্য কোনটা? তাহলে তোমাকে অবশ্যই আগে কিসে নিয়ে নিতে হবে? ডেসিমেলে নিয়ে নিতে হবে, অক্টাল আর হেক্সাডেসিমেলে যদি থাকে। গাইডগুলো মাশাআল্লাহ যে লিখে আজকাল। ভাইয়া +27 আগে করলে হবে? হ্যাঁ আগে পরে করে কোনো সমস্যা না। অর্ক এটা কোনো সমস্যাই না। ক্যারি না দেখালে হবে না, নূর ক্যারি দেখাইতে হবে। শাওয়ার, আচ্ছা ওয়েলকাম, পারবা আশা করি ইনশাল্লাহ। ওকে স্যার, ভয় লাগতেছে কালকে এক্সামের জন্য। ভয় লাগাটা স্বাভাবিক, ভয় লাগা উচিত, নাহলে পড়ালেখা করবা না। ক্যারি বিট দেখাতে কাশ্মীর, ক্যারি বিট দেখাতে হবে না। হ্যাঁ ক্যারি বিট তুমি চাইলে দেখাই দিতে পারো, যে ক্যারি বা ওভারফ্লো বিট বলে এটাকে। হ্যাঁ এটাকে বলা হয় ক্যারি বা ওভারফ্লো বিট। ক্যারি অথবা ওভারফ্লো বিট, এটা দেখাইলে দেখাও, না দেখাইলে নাই। আমি তোমাদের সময়টা বেশি একটা নষ্ট করতে চাচ্ছি না, আর তাই আমি আসলে খুব বেশি কমেন্ট করতেছি না। তোমরা অনেকেই কমেন্ট করছো। আচ্ছা সব এই 150-200 জন স্টুডেন্ট যারা ক্লাস করতেছো, তাদের জন্য ভালো কিছু যেন হয় সেটা চেষ্টা করতেছি। এবার আসলে বিশেষ গেট নিয়ে একটু কথা বলি। বিশেষ গেটের পরীক্ষা কিভাবে আসে? বিশেষ গেটের সত্যক সারণী, এটা আমি একটু পরে বলে দিতেছি বিশেষ গেটটা, কারণ এখন আমি তোমাদেরকে একটা জিনিস করাবো, এটা দেখে তোমাদেরকে চিনতে হবে যে আসলে কোন গেট। ওকে, তাহলে আমি এবার চলে আসি এনকোডার ডিকোডার। এনকোডার ডিকোডারটা শেষ করে এরপর আমি গেট নিয়ে আলোচনা করতেছি কিভাবে পরীক্ষা আসবে। এনকোডার ডিকোডার নিয়ে একটু আলোচনা করি। একটা এরকম একটা বক্স থাকবে, বলতে পারে কোনোভাবে বুঝাবে তোমাকে, এরপর এরকম দিয়ে দিবে, এখানে লিখবে 2 টু দি পাওয়ার n আর এখানে লিখবে n।
তারপর উপরে এক জায়গায় লিখে দিবে n ইজ ইকুয়াল টু 3 হলে উদ্দীপকের সার্কিটটি বর্ণনা করো। n এর মান 3 হলে উদ্দীপকের সার্কিটটি বর্ণনা করো। আচ্ছা, তো n এর মান যদি 3 হয় তাহলে 2 কিউবের মান কত? 8। আর এখানে কত হবে? 3। তাহলে 8 টু 3 এটা কি এনকোডার না ডিকোডার? এনকোডার। আচ্ছা, আবার এইভাবে দিয়ে দিতে পারে n আর 2 টু দি পাওয়ার n, তাহলে এখানে হবে 3 আর হচ্ছে 8, তাহলে এটা কি হবে? ডিকোডার। এনকোডার অথবা ডিকোডারের প্রশ্নটা এইভাবে আসে। আরেকভাবে আসে মানুষের ভাষা থেকে কম্পিউটার ভাষায় রূপান্তর, এটাকে কি বলা হয়? এনকোডিং। কম্পিউটারের ভাষা থেকে, কম্পিউটার কোড থেকে আবার মানুষের ভাষায় রূপান্তর করা, ওটাকে কি বলা হয়? ডিকোডিং। তাহলে যে ড্রাইভিং করে তাকে ড্রাইভার, তাহলে যে এনকোডিং করবে তাকে কি বলবে? এনকোডার। তাহলে মানুষের ভাষা থেকে কম্পিউটার ভাষায় যে রূপান্তর করে তাকে কি বলে, বা কোডে রূপান্তর করে তাকে কি বলা হয়? এনকোডার। আর কম্পিউটারের ভাষা বা কোড থেকে যে মানুষের ভাষায় রূপান্তর করে সেটাকে বলা হয় ডিকোডার। ওই অ্যাক্টিভ ডিএক্টিভের মতো আর কি। আচ্ছা, এবার পরীক্ষা কিভাবে প্রশ্ন আসতে পারে এই চ্যাপ্টার থেকে একটা বলি। ওই যে একটা লজিক চিত্র এঁকে তো দেখাইলাম, আরেকটা প্রশ্ন আসতে পারে। আরেকটা প্রশ্ন কেমন হবে? ক্লাসে টাইম পাবো আমি একটু? আচ্ছা, আমি কি ক্লাসের টাইম নিতে পারবো তো? সমস্যা নেই। আচ্ছা, আমার একটু টাইম লাগবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ওকে, দেখেন এবার পরীক্ষা কিভাবে আসে এটা একটু দেখাই দিই। ধরেন এ, বি আর এক্স সূত্রক সারণী আঁকবো, 2টা 0 2টা 1। যারা এগুলো পারো বা যাদের এই ক্লাসটা দরকার নাই, দয়া করে এখানে সময় নষ্ট করবে না, যায় পড়তে বসো। আর আমি জাস্ট এখানে এগুলো যারা পারো না তাদেরও আসলে এটা দেখার দরকার নেই, কারণ এখান থেকে শিখতে পারবা না। এখন এখন হচ্ছে কি পরীক্ষা কিভাবে প্রশ্ন আসবে এখান থেকে এটা বলতেছি। 0 1 0 1। ওকে, আচ্ছা, একটু মনোযোগ দিও। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, একটু কমেন্ট দেখি। ঢাকা বোর্ড 23-এর পরিপূরক ঘ নম্বরটা করে দেন। ঢাকা বোর্ডের 23-এর 2 এর পরিপূরক এখন তো এইভাবে করে দেওয়া সম্ভব হবে না। স্মৃতিমণি, সরি, বাট আমি যে 2 এর পরিপূরকটা করে দিলাম। ঢাকা বোর্ডে গতবার যেটা আসছিল ওটা 16 বিট চলে আসছিল। হ্যাঁ, ওটা যেহেতু মানই চলে আসছে 8 বিটের, তো ওইটাকে 16 বিট বানাইতে হয়েছিল। এগুলো আমার যদিও এটার ভিডিও দেওয়া নাই, আমার এরকম কোনো ভিডিও করা নাই, তাহলে থাকলে তোমাকে দিয়ে দিতাম। বাট ওইটাকে তুমি কি করে নিবা? 16 বিট বানাই নিবা। যদি ধনাত্মক সংখ্যা থাকে সামনে সব 0 দিয়ে নিবা, যদি ঋণাত্মক সংখ্যা থাকে সামনে সব 1 দিয়ে 16 বিট বানাই নিবা। এতটুকু বলে দিলাম, আশা করি মনে থাকবে। আচ্ছা, আর মোটামুটি আর তেমন মোটামুটি সবগুলোই পড়ছি কমেন্ট। আর সবগুলো যদি নাও পড়তে পারি আবার একটু কমেন্ট করো যে এই টপিকটা পড়া দরকার। আর যাদের হা দেওয়া শেষ তারা একটু দ্রুত পড়তে বসো এখন, যাও। এখন আর এখানে সময় নষ্ট করো না। ক্যারি যদি না আসে কিছুই করা লাগবে না। হ্যাঁ, ক্যারি যদি না আসে, যে প্রশ্নটা করছো ক্যারি যদি না আসে কি করা লাগবে? না, কিছুই করা লাগবে না। ক্যারি বিট থাকলে দেখাবা, যদি না দেখালেও কোনো সমস্যা নাই, সাইন বিট দেখাই দিলে হবে। হ্যাঁ ফরহাদ, আমি 5th চ্যাপ্টারে যাচ্ছি এখনই। ওকে, তো এবার দেখো এখানে যদি এইভাবে দেওয়া থাকে, তোমাকে এইভাবে দেওয়া থাকবে 0 1 1 0, এভাবে দেওয়া থাকতে পারে। তাহলে জিজ্ঞেস করবে উদ্দীপকের চিত্র 1 কোন গেটকে নির্দেশ করে। আবার ওই একই জিনিস আবার এইভাবে থাকতে পারে। এটা আবার চিত্র 2 বলবে চিত্র 1 কোন গেটকে নির্দেশ করে, চিত্র 2 কোন গেটকে নির্দেশ করে, বা সূত্রক সারণীটা কোন গেটকে নির্দেশ করে। তো তোমরা আমাকে একটু বলো তো দেখি তোমাদের কি অবস্থা, দ্রুত আমাকে একটু কমেন্ট করে জানাবা। চিত্র 1 কোন গেট, চিত্র 2 কোন গেট, একটু দ্রুত বলো। জাস্ট এখন এটা করা শেষ হলে 3য় অধ্যায় শেষ, এরপর আমরা 4র্থ অধ্যায়ে যাবো আর 5ম অধ্যায়ে যাবো। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে কাশ্মীর, আমি কমেন্ট করতেছি না। তারপর একটু কার কি সমস্যা সেটা আমার দেখতে হচ্ছে, সেজন্য কমেন্ট করতেছি। এটা একটু দ্রুত আমাকে বলো, এটা একটু দ্রুত বলো। চিত্র 1 কোন গেট, চিত্র 2 কোন গেট, এটা তোমাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি। দ্রুত যারা আছো তাড়াতাড়ি একটু কমেন্ট করো, সময় নষ্ট করো না। ফরহাদ 5th চ্যাপ্টারে একটু পরে যাচ্ছি। একটু দ্রুত যদি করো তাহলে খুব ভালো হয় একটু। আচ্ছা, 1 নাম্বারটা এক্স অর, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। 2 নাম্বারটা
2 নাম্বার এক্স নর, এক্স নর হবে না স্যার, এক্স নর হবে না। একটু দ্রুত। সঞ্জিদা এক্স, হ্যাঁ এক্স নর, আর এক্স নর সঞ্জিদা এক্স নর। আচ্ছা আর একটা হচ্ছে ন্যান্ড। আচ্ছা এই পাশেরটা হয়েছে চিত্র 2 হয়েছে ন্যান্ড। আচ্ছা ঠিক আছে একটু বলি, এটা হচ্ছে এক্স অর গেট। দেখো এক্স অর গেটে দুই চলকের ক্ষেত্রে কি হয়, পরস্পর সমান হলে শূন্য হয়। দেখো পরস্পর সমান শূন্য, অসমান হলে 1, অসমান হলে 1, সমান হলে 0। অথবা ওই যে জোড় সংখ্যক 1 বেজোড় সংখ্যক 1 দিয়েও করতে পারো, আবার এইভাবে করতে পারো, 0 সাথে 0 যোগ হলে 0 ক্যারি 0, 0 সাথে 1 যোগ করলে 1 ক্যারি 0, 1 এর সাথে 0 যোগ করলে 1 ক্যারি 0, 1 এর সাথে 1 যোগ করলে 10, মানে 10 না মানে 10 থাকে, তো এটা 0 হাতে আছে 1, তো পরে ক্যারিগুলো মুছে দিলেই হয়, এইভাবে করলেও হয়। বা যাই হোক এটা হচ্ছে এক্স অর গেট। এটা কোন গেট? এটা এক্স অর গেট। এটা কি গেট? এক্স অর গেট। আর ওইটাতে আসো, একটা যখন একটা সূত্র সারণী দিবে তুমি কিভাবে করবা, ফার্স্টে অর দেখবা, অর হয় কিনা, মৌলিক গেট তিনটা দেখবা। অর গেট হয় না, কারণ 0 সাথে 1 যোগ করলে 0, 0 সাথে 1 যোগ করলে 1, মানে এটা করলে কি হয়, মানে হয়ে যাচ্ছে। কিন্তু এখানে অর গেট হয় না কেন, 1 এর সাথে 1 যোগ করলে তো 1 হওয়ার কথা, আসছে 0, তার মানে অর না। এন্ডও না, গুণ করলে তো 0 1 0 আসার কথা, এন্ডও না, নর তো নাই। এরপর আসো ন্যান্ড আর নর কিনা। ন্যান্ডে হইলে কি হইতো, 0 সাথে 0 গুণ হইলে 1 হয়ে যেত, ন্যান্ডও না। নরও না, 0 সাথে 0 যোগ হলে 1 হয়ে যেত, নরও না। তাহলে দেখি এবার এক্সর কিনা। এক্সর, হ্যাঁ পরস্পর সমান হলে 0, অসমান হলে 1, তাহলে এটা এক্সর। আর ওটাতে আসি, ফার্স্টে দেখি অর কিনা, অর তো না। এন্ড কিনা, এন্ড হলে তো কি হইতো, 1 1 1 হইতো, তাহলে এন্ডও না, নর তো নাই। এরপর দেখি ন্যান্ড কিনা। ন্যান্ড, ন্যান্ডে কি 0 সাথে 0 হইলে গুণ হইলে 0 হওয়ার কথা, 1 বসছে মিলে। 0 সাথে 1 গুণ হইলে 0 হওয়ার কথা, 1 বসছে ন্যান্ড। 1 এর সাথে 0 গুণ হইলে 0 হওয়ার কথা, বসছে 1 ন্যান্ড। 1 এর সাথে 1 যোগ করলে 1 বসার কথা, বসছে 0, তার মানে এটা কি ন্যান্ড। এটা কি ন্যান্ড। পরীক্ষায় কি বলবে তোমাকে, চিত্র 2 এর সাহায্যে চিত্র 1 এর গেটটি বাস্তবায়ন করো। চিত্র 1 এর গেটের সাহায্যে চিত্র কি 1 এর চিত্র 2 এর সাহায্যে চিত্র 1 এর গেটটি বাস্তবায়ন করো। তখন তুমি কিভাবে করবা, তখন তুমি এভাবে করবা। এক্স এর গেটের সূত্র কি, এক্স এর গেটের সূত্র কি, a বার b প্লাস a b বার। এখন এটাকে কোন গেটের সাহায্যে বাস্তবায়ন করতে বলছে, ন্যান্ড গেটের সাহায্যে। তুমি খালি কি করবা, উপরে দুটো ডাবল বার দিয়ে সরলীকরণ করে চিত্র এঁকে দিবা, শেষ। কথাটা বুঝতে পারছো? আবার এই গেট সম্পর্কে বর্ণনা করতে বলতে পারে, বলবে যে এক্স এর গেট বর্ণনা করো, তখন এক্স এর গেট বর্ণনা করে দিবা। যে গেটই থাকুক ওই গেট বর্ণনা করতে বলতে পারে। তো যাই হোক সত্যক সারণী দেখে চিনতে হবে যে এটা আসলে কোন গেট। আচ্ছা আচ্ছা ন্যান গে, হ্যাঁ ভেরি গুড নুরি। শাফিন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শাফিন, সব ভুলে গেছো? পরীক্ষার আগে একটু মনে হয় এরকম ভুলে গেছো, বাট একটু দেখে নিলেই হয়ে যাবে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। তো দেখো এরপরে আসো আমরা এবার পরের যে ইয়াটা আছে আমার সাজেশনে আবার একটু ফিরে যাই। আমরা মোটামুটি এগুলো পড়াই ফেলছি, চতুর্থ অধ্যায়ে চলে যাবো এবার, আর সময় নষ্ট করবো না। চতুর্থ অধ্যায় এইচটিএমএল কোডিং এর মধ্যে কি কি থাকে, আমরা টেবিলের মধ্যে রো স্প্যান কল স্প্যান এগুলো পড়লেই হয়ে যায়। রো স্প্যান কল স্প্যানটা যদি ভালো করে শেখো, এটা খুব ভালো করে একটু পড়লেই হয়ে যায়। এখন তো নতুন করে টেবিল করানো বা সম্ভব না, বা দরকারও নাই। যারা পারো না তো পারো না, যারা পারো তো অলরেডি অ্যান্সার করতে পারবা। তো এটা নিয়ে আসলে তেমন কিছু না। ওকে আসো এবার হচ্ছে এইচটিএমএল কোডিং এর মধ্যে কি কি আছে। টেবিল আছে, টেবিল বলতেছিলাম চিত্র যোগ করা। আইএমজি এসআরসি দিয়ে একটা ইয়া করবা, আইএমজি এসআরসি, এটা একটা এমটি ট্যাগ দিয়ে ইমেজের সাইজ ওয়াইড এগুলো একটু বসাই নিবা। আচ্ছা ইমেজটা একটু দেখাই দিই, ইমেজ কিভাবে বসাইতে হয়। ইমেজ বসানোর, ইমেজ একটা এমটি ট্যাগ, আইএমজি ইমেজ এসআরসি মানে সোর্স, তারপর ছবিটার নাম ধরো লিখলে এইচএসসি ডট জেপিজি, তারপর কি ছবিটার অ্যাট্রিবিউট গুলো বসাবা। হাইট, প্রথমে ওয়াইড বসে, ওয়াইড কত ধরো 180, যা যা সাইজ দেওয়া থাকে আর কি। যদি 180 ইন্টু 250 দেওয়া থাকে, প্রথমটা হবে ওয়াইড, এর পরেরটা হবে হাইট, এটা মোটামুটি জানো সবাই। এরপরটা হচ্ছে হাইট, HEIGHT হাইট। হাইট কত, হাইট কত দিব, হাইট কত দিব, হাইট দিব 250। এরপর যদি বলে অ্যালাইন দিতে, অ্যালাইনও দিতে পারি আমি, ALIGN অ্যালাইন, সেন্টার লেফট, যা কিছু দিতে বলে যেখানে ছবিটা থাকবে সেই অনুযায়ী দিয়ে দিব। এটার কোনো
ক্লোজিং ট্যাগ নাই, কারণ ইমেজ একটা এমটি ট্যাগ। আচ্ছা, এরপরে কি আছে? হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্কটা কিভাবে আসে এটা একটু দেখাই দিই। হাইপার লিঙ্কের একটা ট্যাগ আছে, সেটার নাম হচ্ছে এ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ। এটার ভিতরে একটা অ্যাট্রিবিউট থাকে এইচআরইএফ, হাইপার লিঙ্ক রেফারেন্স। আচ্ছা, তারপর এখানে যে লিঙ্কটা বসবে, যে লিঙ্কটা দেওয়া থাকবে, লিঙ্ক অথবা যে ডকুমেন্টের নামটা দেওয়া থাকবে সেই ডকুমেন্টের নামটা বসবে। তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ইয়াটা ক্লোজ হবে। এরপর আমরা কিসে কিসে ক্লিক করি, মাঝে মাঝে টেক্সটেও ক্লিক করি, মাঝে মাঝে ইমেজেও ক্লিক করে যাই না? যদি টেক্সট দেওয়া থাকে তাহলে সরাসরি টেক্সট লিখে, আর যদি ইমেজ আপলোড করতে বলে ওই আইএমজি এসআরসি দিয়ে ইমেজ আপলোড করব। তারপর এ দিয়ে স্টার্ট, এ দিয়ে ক্লোজ, এইখানে ক্লিক করলে এই লিঙ্ক অথবা ডকুমেন্টটা ওপেন হবে। আশা করি বুঝতে পারছো। মনে করে দিচ্ছি একটু, লিস্ট। লিস্ট কিন্তু আসার সম্ভাবনা আছে। লিস্ট এখন আর শুধু নর্মাল লিস্ট আসে না, লিস্টের ভিতরে লিস্ট আসে। ঢাকা বোর্ডে গত বছর লিস্ট আসছে, অন্যান্য বোর্ডেও দেখা যায় লিস্ট আসছে। লিস্টের ভিতরে লিস্ট দিয়ে দেয়, ওইগুলো বলা হয় নেস্টেড লিস্ট। আচ্ছা, ওকে ভাই, আমি এখন একটু বলেন প্রত্যেকটা অধ্যায়ে কয়টা করে আসবে? আসলে ব্যাকে আসতে পারি না, অন্যগুলো আটকে গেছি। আচ্ছা স্মৃতি, আচ্ছা আমি ঠিক আছে বলে দিচ্ছি, আমি ক্লাসের শেষে একটু বলবো, পুরো ব্যাপারটা একটু বুঝে বলবো, কিভাবে অ্যান্সার করবা, কিভাবে কি করবা, এটা একটু বলবো। আমাকে একটু সময় দাও। নতুন করে আমি আবার বলতেছি, নতুন করে কিছু করানো সম্ভব না, তারপর আমি একটু দেখাই দিয়ে যাচ্ছি আর কি। আচ্ছা, ওয়েবসাইটের কাঠামোর মধ্যে কি কি পড়বা? ওয়েবসাইটের আচ্ছা, প্রথমে যে জিনিসটা বলি, একটা ওয়েবসাইটের তিনটা অংশ থাকে। প্রথম পেজকে বলা হয় হোম পেজ, এগুলোর ভিডিও দেওয়া আছে, দেখছো কিনা জানি না। হোম পেজ, হোম পেজে ক্লিক করে যে পরবর্তী পেজগুলোতে আসবে, এগুলো হবে সব মেইন সেকশন বা মূলধারার পেজ। ওই মেইন সেকশন বা মূলধারার পেজে ক্লিক করে পরবর্তী যত পেজে যাবা সেগুলো সব সাবসেকশন হবে। তো এবার একটু মাথায় রাখবা, যদি বলে মেইন সেকশনের পরবর্তী ধাপটার নাম কি বা পরবর্তী পেজকে কি বলা হয়, তখন বলতে হবে সাবসেকশন। আচ্ছা, এখন লিঙ্কের স্ট্রাকচার। লিঙ্কের স্ট্রাকচার গুলো কেমন হয়? লিঙ্কের স্ট্রাকচারের মধ্যে প্রথমে আছে ট্রি বা হায়ারার্কিক্যাল, এরপর হচ্ছে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক, আর হচ্ছে সিকোয়েন্স বা লিনিয়ার, আর হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন। ট্রি মানে কি? গাছ। এগুলো সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট, বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, মানে আমরা যে দারাজ বা যেই বিক্রয়.com এই ধরনের ওয়েবসাইট গুলো ব্যবহার করি, এগুলো সবই কি ট্রি টপোলজিতে, মানে সরি ট্রি স্ট্রাকচারে হয়। আশা করি বুঝতে পারছো। এরপরে হচ্ছে মেশ টপোলজি। আবার টপোলজি চলে যাচ্ছে, আমি খুবই দুঃখিত। এরপর হচ্ছে যেটা আছে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক, যেটা স্ট্রাকচারটা আছে এইখানে সাধারণত ওয়েব পোর্টাল গুলোতে ব্যবহার করা হয়। আর হচ্ছে সিকোয়েন্স বা লিনিয়ার, পর্যায়ক্রমিক ভাবে এক পেজ থেকে টপকে অন্য একটা অনেকগুলো পেজকে টপকে যাওয়া যায় না, সিরিয়ালে যেতে হয় নেক্সট প্রিভিয়াস দিয়ে। তো ওইটা সাধারণত ই বুক বা অনলাইন বুক বা মানে বা ব্লগের যে সাইটগুলো থাকে ওইগুলোতে সিরিয়ালি একটা জাস্ট নেক্সট প্রিভিয়াস বইয়ের পাতা যেভাবে উল্টাই ওইখানে ওইভাবে উল্টাই ওই ওয়েবসাইটগুলো ব্যবহার করা হয়। আর হাইব্রিড তো হাইব্রিডই। আর ওয়েবসাইটের প্রকারভেদ, ওয়েবসাইট দুই প্রকার, একটা স্ট্যাটিক আর একটা ডাইনামিক। স্ট্যাটিক ওয়েবসাইট স্থির থাকে, ডাইনামিক ওয়েবসাইট আমরা যেগুলো চালাই আর কি, ফেসবুক, ইউটিউব, এগুলো একটু পড়ে যাবা। স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্যটা অনেক বেশি আসে পরীক্ষায়। ওয়েব পেজ আর ওয়েব ব্রাউজারের সম্পর্ক। একটা ওয়েব পেজ কার মাধ্যমে ওপেন হয়? ওয়েব ব্রাউজারের সাহায্যে। একটা ওয়েব পেজ কার মাধ্যমে ইন্টারনেটের সাথে যুক্ত হয়? ওয়েব ব্রাউজারের সাহায্যে। ওয়েব পেজের লেআউট বা এলিমেন্ট গুলো কার সাহায্যে দেখা যায়? ওয়েব ব্রাউজারের সাহায্যে। এগুলো একটু বর্ণনা করবা। আইপি অ্যাড্রেস আর ডোমেইন নেমের সম্পর্ক। আইপি অ্যাড্রেসের পরিবর্তে কিন্তু ওয়েবসাইটে ডোমেইন নেম ব্যবহার করা হয়, কারণ আমরা আইপি অ্যাড্রেস সহজে মনে রাখতে পারি না। তো আইপি অ্যাড্রেসের পরিবর্তে কি ব্যবহার করা হয়? ডোমেইন নেম। তারপর ওয়েবসাইটের রেজিস্ট্রেশনের জন্য কি দরকার? আইপি অ্যাড্রেসও দরকার, ডোমেইন নেমও দরকার। আইপি অ্যাড্রেস যেমন ওয়েবসাইটকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করে, ডোমেইন নেমও অদ্বিতীয়ভাবে শনাক্ত করে। আইপি অ্যাড্রেসও রেজিস্ট্রেশন করতে হয়, ডোমেইন নেমে রেজিস্ট্রেশন করতে হয়। এই তো এগুলাই তো। আইপি অ্যাড্রেস যেমন ওয়েব সার্ভারে ওয়েবসাইটের প্রতিনিধিত্ব করে, ডোমেইন নেমও কি করে? ওয়েব সার্ভারে ওয়েবসাইটের প্রতিনিধিত্ব করে। এগুলো বইয়ে নাই, একটু দেখে নিও। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ইন্টারভিউ দিও, ইনশাল্লাহ অনেক বড় দোয়া করি। কি নাম তোমার? বর্ধন দীপ্র। আচ্ছা, তুমি দোয়া করি তোমার এরকম তুমি আরো অনেক বর্ধিত হও, ইনশাল্লাহ অনেক বড় হও এবং তোমার জীবনে বর্ধন ঘটতে থাকুক। আচ্ছা দেখো, এবার চলে আসো পঞ্চম অধ্যায়ে। মাশাআল্লাহ ভালো ভাইরাল হয়ে গেছে তো ডিউডিমার্স, আমি তো জানতামই না। আচ্ছা দেখো, পঞ্চম অধ্যায় একটি প্রশ্ন অবশ্যই আসবে, দুইটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আমি আবার বলতেছি, পঞ্চম অধ্যায় থেকে অনেক সময় একটা প্রশ্ন দিয়ে দেয় অনেক বোর্ডে, তো দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক আছে। যদি দ্বিতীয় অধ্যায় থেকে একটা দেয় তাহলে তোমাদের এখানে পঞ্চম অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, যদি প্রথম অধ্যায় থেকে বা দ্বিতীয় অধ্যায় থেকে একটাই দেয়। এবার আসলে এখানে পড়বা কি কি। অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামিং এর মধ্যে কি কি পড়তে হবে? অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামিং এর মধ্যে পড়তে পারে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা। এটা ফ্লোচার্ট কিভাবে করবা? এ গ্রেটার দেন বি যদি এটা হয়, সিদ্ধান্ত নির্ভর প্রত্যেক ক্ষেত্রে এটা পারো। কোনো না ভাবে এইগুলোতে আসলে পেঁচায় প্রশ্ন আসে না, সি প্রোগ্রামিং সরাসরি বলে দেয় যে এটা করো, ওইটা করো, ওইটা করো।
সি প্রোগ্রাম থেকে যদি দুইটা প্রশ্ন আসে, একটা আসবে একদম বেসিক, ধরো ইফ এলস স্টেটমেন্ট দিয়ে, অথবা একদম সাধারণ স্টেটমেন্ট। সাধারণ স্টেটমেন্ট মানে কি, ওই যে লিপিয়ার এমনি করে, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় এমনি করে ফেলা যায়, তাপমাত্রার রূপান্তর এমনি করে ফেলা যায়, সংখ্যার গড়, ধারার যোগফল, এগুলো এমনিতেই করে ফেলা যায়, এগুলো খুব সিম্পল। আরেকটা আসবে লুপ দিয়ে, লুপ, ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ দেওয়া থাকবে। ফর লুপে বলবে ওয়াইল লুপে করো অথবা ডু ওয়াইল লুপে করো। এটার জন্য স্ট্রাকচারটা জানা প্রয়োজন, আমি স্ট্রাকচারটা তোমাদেরকে জানাই দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই। তো তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা করার সি প্রোগ্রামিং করতে পারো, এটা ইফ এলস স্টেটমেন্ট দিয়ে করতে হবে, দেখলেই পারবা ইনশাল্লাহ, নতুন করে তো করানো সম্ভব না। লিপিয়ার আছে, লিপিয়ারটা কি, লিপিয়ার যে অধিবর্ষ কিনা, 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য গেলে, এটা এটা এবার আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। ত্রিভুজ বা বৃত্তের ক্ষেত্রফল, অথবা ত্রিভুজ গঠন করবে কিনা সেটা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দিয়ে করে ফেলবা, খালি চলকের মান গ্রহণ করবা। এরপর তাপমাত্রার রূপান্তর, সেলসিয়াস থেকে ফারেনহাইট, এটা খুব বেশি আসে, উদ্দীপকে দিয়ে দিতে পারে। আবার অনেক সময় প্রোগ্রাম বানায়ও দেয়, যেমন 19 সালের প্রশ্ন যদি তোমরা দেখো, অনেক বোর্ডে প্রশ্ন বানায় আসছে, 23 সালের প্রশ্ন, মানে এগুলো কেউই ওই সাজেশনে দেয় নাই। এখন কার মাথায় কি চলতেছে, কোন টিচার প্রশ্ন করতেছে, কার মাথায় কি চলতেছে, সেটা বোঝার কোনো উপায় নাই। সেজন্য কি প্রোগ্রামের বেসিক জানা থাকতে হবে। প্রোগ্রামের বেসিক যদি জানা থাকে তাহলে পঞ্চম অধ্যায়ে অ্যান্সার করো বা প্রিপারেশন নিয়ে যাও, আর যদি বেসিক না জানা থাকে তাহলে তো আমার মনে হয় না তোমার এটা অ্যান্সার করা ঠিক হবে। আচ্ছা, জোড় বিজোড় সংখ্যা নির্ণয়, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা নির্ণয়। জোড় সংখ্যা বিজোড় সংখ্যা নির্ণয় কেমন, ওই যে যদি দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য যায় তাহলে জোড়, আর যদি নিঃশেষে বিভাজ্য না যায় তাহলে বিজোড়। এগুলো একটু পড়ে নিবা। আমি একটু লুপের স্ট্রাকচারগুলো একটু দেখাই দিই তোমাদেরকে। লুপের স্ট্রাকচারটা একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে ওয়াইল লুপ, আর একটা হচ্ছে ডু ওয়াইল লুপ। ফর লুপ, ওয়াইল লুপ আর ডু ওয়াইল লুপ। প্রথমে কি থাকবে, তিনটা জিনিস এখানে থাকবে মাস্ট, এটা হচ্ছে ইনিশিয়াল, আরটা হচ্ছে কন্ডিশন, আরটা হচ্ছে ইনক্রিমেন্ট, এরপর হচ্ছে স্টেটমেন্ট। সহজ ভাষা, একদম সোজা বাংলায় বুঝায় বলি, ধরো আমি তোমাকে একটা কাজ কয়বার করতে বলছি, এত থেকে শুরু করে এত, ধরো আমি তোমাকে 5 থেকে 7 পর্যন্ত গণনা করতে বললাম, তাহলে তুমি 5, 6, 7 এভাবে গণনা করলা। কত থেকে গণনা শুরু করতে বলছি, 5 থেকে, তাহলে ইনিশিয়াল কত, 5। কত পর্যন্ত গণনা করতে বলছি, 7 পর্যন্ত, 7 পর্যন্ত গণনা করতে বলছি। কয় ঘর করে আগাইতে বলছি, 1 ঘর করে না, 5-এর পরে 6, 6-এর পরে 7। তাহলে এটা হচ্ছে, তাহলে ইনিশিয়াল হচ্ছে যেখান থেকে শুরু করলাম, কত থেকে থামতে হবে সেটা হচ্ছে কন্ডিশন। আর ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্টাল হয় ডিক্রিমেন্টাল হয়, ইনক্রিমেন্ট হচ্ছে কয় ঘর করে আগাচ্ছ তুমি। এরপর হচ্ছে কাজটা কি করতেছো, আমি 3 বার গণনা করছি কাজটা, এটাকে বলা হয় স্টেটমেন্ট। তাহলে দেখো এখানে প্রথমে কি হবে, আই ইনিশিয়াল থাকে, ইনিশিয়াল থাকবে, ইনিশিয়ালের পরে কন্ডিশন থাকবে, আই লেস দেন ইকুয়াল সামথিং বাই এন, এরপর কি থাকবে, ইনক্রিমেন্ট, এরপরে যে কি বসে এখানে, স্টেটমেন্ট বসে। স্টেটমেন্ট মানে যে কাজটা করতে হবে আর কি, স্টেটমেন্ট মানে যে কাজটা করতে হবে। ওয়াইল লুপে কি হয়, ওয়াইল লুপে আগে ইনিশিয়াল বসে যায়, ধরো i = 1 বা যে কোনো একটা কিছু ঘোষণা করতেই পারে বা শুধুও দিতে পারে। এরপর লিখবে ওয়াইল, ওয়াইল দিয়ে কি করবে, কন্ডিশনটা বসাবে। ওয়াইল দিয়ে কন্ডিশনটা কি, ধরো i <= n দিবে। তারপর এখানে সেমিকোলনের ব্যাপারগুলো খুব ভালোভাবে দেখে যাবে, আমি ব্যাপারটা বলতেছি। আচ্ছা, তো এটা দেওয়ার পরে কি হবে, তাহলে ইনিশিয়াল শেষ, কন্ডিশন শেষ, এবার কি হবে, স্টেটমেন্টটা হয় ওয়াইল কন্ডিশন, তো কি হয় এখানে স্টেটমেন্টটা বসে যায়। স্টেটমেন্ট দেওয়ার পরে কি হয়, i++ মানে ইনক্রিমেন্ট, এখন কয় ঘর করে বাড়বা, 12। বুঝতে পারছো, তো ইনিশিয়াল, এই যে কন্ডিশন, এরপর স্টেটমেন্ট, এরপরে ইনক্রিমেন্ট। আমি এটার যে ইয়াটা স্ট্রাকচারটা দেখাই দিচ্ছি, ইনিশিয়াল কন্ডিশন ইনক্রিমেন্ট একই লাইনে, এরপর যে স্টেটমেন্ট, আর এখানে ইনিশিয়াল, এই যে কন্ডিশন, ওয়াইল দিয়ে কন্ডিশন, স্টেটমেন্ট, তারপর ইনক্রিমেন্ট। ডু ওয়াইল লুপে কি, ডু ওয়াইলে প্রথমে তো ইনিশিয়াল থাকবেই, 1 থাকুক বা 0 থাকুক যেটাই দেখ, এরপর ডু দিয়ে স্টেটমেন্টটা লিখে ফেলবা, মানে যে কাজটা করতে হবে, ডু, এই কাজটা করো, আমি বলতেছি আবারও। তারপর যে কি হবে জানো, তারপর এখানে চলে আসবে ইনক্রিমেন্টটা, চলে আসবে কি, চলে আসবে ইনক্রিমেন্ট। এরপর ওয়াইল, ওয়াইল দিয়ে লাস্টে কন্ডিশন দিয়ে দিবা, যে i লেস দেন ইকুয়াল n বা যা কিছুই হোক। এখানে একটু প্যাচ আছে, জাস্ট এক ক্লাস, আমি যদি ওগুলা বলি এখন তো আর বুঝবা না, জাস্ট তাই সিম্পল ভাবে একটু দেখাই দিলাম। ধরো তোমাকে একটা কাজ এখান থেকে শুরু করতে হবে, এত ঘর পর্যন্ত যেতে হবে, 1 ঘর করে বাড়তে হবে, এরপর কি কাজটা করবা। ইনিশিয়াল 1 থেকে শুরু করতে হবে, ওয়াইল এত পর্যন্ত করা যাবে, কি করতে হবে, ওই কাজটা কয়বার, কয় ঘর করে আগাবে, এত ঘর করে। 1 থেকে শুরু করতে হবে, তারপর ডু মানে কাজটা করতে হবে, এরপর কয় ঘর করে আগে কাজটা করতে হবে, এত ঘর করে। কত পর্যন্ত করা যাবে, এত পর্যন্ত করা যাবে। এইভাবে স্ট্রাকচারটা একটু মনে রাখতে পারো। দেখি কোনো কমেন্ট আছে কিনা। আচ্ছা,
আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আমি এখন আর সেভাবে নিচ্ছি না স্যার। লুপের প্রোগ্রামের স্টেটমেন্টের পরে কি সেমিকোলন দিতে হয়? হ্যাঁ, দেখো, ফর লুপে ওয়াইল লুপে না, স্টেটমেন্ট দিতে হয় না। এটার মধ্যে এটা হ্যাঁ, টেস্ট পেপারে দেয় নাই, হ্যাঁ বইয়ে দেওয়া টেস্ট পেপারে দেয় নাই না, ইয়ার লুপের পরে দিতে হয় না। লুপের পরে, ফর লুপের পরে এটা দেওয়া যায় না, ফর লুপের পরে এই সেমিকোলন দেওয়া যায় না। আচ্ছা, প্লিজ আমার আচ্ছা, এরপর আচ্ছা সঞ্চিতা, পড়ছি কমেন্ট। আচ্ছা, মাগুরা থেকে, আচ্ছা ওকে। ইফ গো টু লুপটা কি লাগবে না? হ্যাঁ, ইফ গো টু, আচ্ছা ইফ গো টু না, এটা খুব বেশি একটা আসে না। কেন ইফ গো টুটা একটু কঠিন। সারা আমি বলি বোর্ডের কোশ্চেন আসলে ইজি হয়। হ্যাঁ, আচ্ছা আমি এটা একটু বলে নিই, এরপর আমি সব কথাগুলো বলতেছি, লুপগুলো বলবা। পরীক্ষার হলে কি দেওয়া থাকবে? ফর লুপ দিয়ে একটা প্রোগ্রাম দেওয়া থাকবে, তোমাকে বলবে হোয়াইল লুপ। তাহলে তোমাকে ইনিশিয়াল চিনতে হবে, কন্ডিশন চিনতে হবে, ইনক্রিমেন্ট চিনতে হবে, স্টেটমেন্টও চিনতে হবে। ওই অনুযায়ী সাজাই দিবা। আবার বলতে পারে ডু হোয়াইল লুপ, ওই অনুযায়ী সাজাই দিবা। তো এইরকমই প্রশ্ন আসবে। প্রোগ্রাম উন্নয়নের ধাপ 5টা। প্রথমে সমস্যা বিশ্লেষণ, এটা বইয়ের মধ্যে আছে, খুব ভালো করে পড়ে নিবা। তারপর হচ্ছে প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম ডিজাইন করলে ওইটা ওই ডিজাইন দেখে দেখে কোডিং। এরপর হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়ন, মানে টেস্ট করে দেখবা। এরপর হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ, যাতে এটা সংরক্ষণ করে রাখবা, পরবর্তীতে জানো আবার এটা নিয়ে কাজ করতে পারো। কম্পাইলার ইন্টারপ্রেটার পার্থক্য, এটা এই দুইটা অনুবাদক প্রোগ্রাম, এই কম্পাইলার ইন্টারপ্রেটারের পার্থক্য দুইটা পড়ে যাবা। এবার আমার কথা শোনো, এবার পরীক্ষায় তোমরা কিভাবে অ্যান্সার করবে। প্রথমে সৃজনশীল লেখার নিয়ম বলি। তোমরা কি করো, 1 নং প্রশ্নের উত্তর লেখো, এরপর ক খ গ ঘ লিখে যাও। একটা টিচার যখন খাতাটা উল্টায়, হঠাৎ করে সে ভুলে যায় যে এটা আসলে সে কত নং প্রশ্নের উত্তর দেখতেছে। তাই প্রত্যেক ক্ষেত্রে শুরুতে লিখবা, এইভাবে লিখবা। তোমাদের এইসব পড়াচ্ছে, তোমাদের সৃজনশীল লেখার সিস্টেমটা জানা অনেক বেশি জরুরি। লিখবা, ধরো তো 1 নং প্রশ্নের উত্তর তুমি লিখতেছো, তারপর এখানে লিখবে 1 নং এর ক। আর সবাই কালো কালি ইউজ করবা, কেউ লাল নীল হলুদ সবুজ এসব ইউজ করবা না, সব কালো। দাগ দিবাও কালো, ডিজাইনও করবা কালো, ফুল আঁকবা কালো কালি দিয়া। 1 নং এর ক। আবার একটু গ্যাপ দিবা, একদম অনেকে করো কি একদম সাথে লাগাই ফেলো। এরপরে অনেক আরো পরে পেজে গিয়ে লিখবা 1 নং এর খ। এরপরে পেজে আবার যাই লিখবা 1 নং এর গ। একটা টিচার যখন পেজ উল্টে অনেক দূর চলে যাবে, তখন বুঝতে পারবে যে না আচ্ছা, ধরো একটা হঠাৎ করে তার প্রশ্ন দেখতে হবে একটা টিচারের, তখন সে বিরক্ত হয়ে যায়, এটা কত নং প্রশ্ন ছিল, শুধু ক খ লিখে গেছে। টিচার যদি একবার আপনার খাতা দেখে বিরক্ত হয়, তো আপনি শেষ। এরপরে আসেন, অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়। টোটাল 8টা থেকে 5টা কোশ্চেন অ্যান্সার করতে হবে আপনাদের। প্রথম অধ্যায় থেকে একটা আসবে, প্রথম অধ্যায় থেকে একটা আসবে, দ্বিতীয় অধ্যায় থেকে 2টা আসবে, তৃতীয় অধ্যায় থেকে মাস্ট 2টা আসবে, চতুর্থ অধ্যায় থেকে একটা আসবে, পঞ্চম অধ্যায় থেকে 2টা আসবে। তাহলে টোটাল কয়টা হইলো আমার? দেখেন কয়টা হয়ে গেল, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। কিছু কিছু ক্ষেত্রে পঞ্চম অধ্যায় একটা কমে গিয়ে প্রথম অধ্যায় থেকে 2টা চলে আসতে পারে, গত বছর যেটা ঢাকা বোর্ডে হয়েছিল। এখন আমার সাজেশন কি থাকবে আপনাদের জন্য, যে এগুলোতে আপনারা কিভাবে অ্যান্সার করবেন। আপনারা তৃতীয় অধ্যায় থেকে 2টা প্রশ্ন অ্যান্সার করবেন, তাহলে এখানে 20 পাওয়ার একটা সম্ভাবনা আছে, যদি আপনি ভালো পারেন, সলিড মার্ক যদি পেতে চান। এরপর চতুর্থ অধ্যায় থেকে তো HTML খুব সহজ জিনিসটা অ্যান্সার করবেন, 3টা হয়ে গেল, আপনার বাকি মাত্র 2টা। দ্বিতীয় অধ্যায় টপোলজি, যদি আপনি অন্য প্রেশার না নিতে চান, দ্বিতীয় অধ্যায় যে টপোলজিটা আছে, চিত্র আঁকলে ফুল মার্ক পাওয়া যায়, টপোলজি থেকে যে সৃজনশীলটা আসবে, বা ওই যে নেটওয়ার্কের প্রকারভেদ, হয় টপোলজি না নেটওয়ার্কের প্রকারভেদ, 2টা থেকে একটাতে তো আসবে। ওইটা থেকে একটা প্রশ্ন, আসলে আইসিটিতে কিছুই বলা যায় না, ওইটা থেকে একটা প্রশ্ন অ্যান্সার করে ফেলবেন, হয়ে গেল 4টা। এখন আপনার হাতে অপশন কি, প্রথম অধ্যায়ের একটা, পঞ্চম অধ্যায়ের 2টা। এখন আপনার যেটা ইচ্ছা, তবে আমার সাজেশন থাকবে প্রথম অধ্যায় থেকে অ্যান্সার করেন না, এবং যদি করেন একদম শুরুতে করেন না, একেবারে শেষে করেন। আর দয়া করে টাইমগুলো একটু খেয়াল রাখেন, টাইমগুলো যে আসলে আমি কত সময় ধরে লিখতেছি। প্রথম প্রশ্ন লেখেন 40 মিনিটে, বাকিগুলো লেখেন 20 মিনিট করে, শেষ। দরকার নাই তো এই কাজটা করার। আপনারা কি করেন, খুব প্ল্যান করে করেন। প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় সবার শেষে অ্যান্সার করবেন, প্রথমে অ্যান্সার করবেন তৃতীয় অধ্যায়, এরপর অ্যান্সার করবেন চতুর্থ অধ্যায়, যদি পঞ্চম অধ্যায় পারেন এরপর পঞ্চম অধ্যায়। তাহলে টিচার কি বুঝবে যে না ছেলেটা তৃতীয় অধ্যায়ে ভালো পারে, মানে একটা ভালো স্টুডেন্ট। যে ছেলেটা পঞ্চম অধ্যায়ে অ্যান্সার করবে, তার মানে না এই ছেলেটা একটা ভালো স্টুডেন্ট। টিচার মাথা অটোমেটিক্যালি ঢুকে যাবে যে সে পঞ্চম অধ্যায়ে পারে, অন্যান্য স্টুডেন্টরা তো পারে না। তো এই জিনিসটা তার টিচারের মাথায় ঢুকাই দিবেন, যে চেষ্টা করবেন খাতাটা খুব সিম্পল রাখার জন্য, হিবিজিবি করবেন না, গর্জিয়াস কিছু করবেন না, খুব সিম্পল রাখার চেষ্টা করবেন, একটু পরিষ্কার রাখবেন। টিচারের পড়ার টাইম নেই তো আপনার পড়া, আপনার যে এত এত লেখা, এত হিবিজিবি লেখা, পড়ার টাইম নেই। কিছু কিছু কিওয়ার্ড একদম উল্লেখ করে দিবেন যাতে এগুলো টিচারের চোখে পড়ে, মূল মূল শব্দগুলো দিবেন। ক্রায়ো সার্জারিতে টেম্পারেচার গুলো এত সুন্দর করে লিখবেন, টিচারের যেন এখানে নজর পড়ে। টিচারের পুরোটা পড়ার টাইম নাই, পরে আপনি গরু রচনা লিখেন, কোনো সমস্যা নেই, কিন্তু মূল মূল কিওয়ার্ড গুলো টিচারের যেন চোখে পড়ে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। তো এই আর তেমন কিছু তো বলার নাই।
আচ্ছা, এই তো বলাই আছে এখানে, আর তেমন কিছু বলার নাই। সংক্ষিপ্ত শীট আমি দিতে চাচ্ছিলাম, বাট সংক্ষিপ্ত শীট দিলে আপনারা আসলে এটা এটা আপনাদের জন্য একটা পরে ক্ষতিকর ব্যাপার হবে। আমি ডিউটি মাসের সাথে কথা বলছিলাম, তো আমার মনে হয় যে সংক্ষিপ্ত শীট আপনারা যা পড়বেন, বোর্ডের কোশ্চেনগুলো সলভ করলেই ক খ আপনারা মোটামুটি একটা দুইটা হইলেও কমন পেয়ে যাবেন, কয়েকটা হলে 8টার মধ্যে 2-3টা কমন পেয়ে যাবেন যদি বোর্ডের কোশ্চেন ক খ গুলো যদি পড়ে যান। তো এটা নিয়ে তেমন টেনশন করার কিছুই না। আমি যদি এখন দেই অনেক পড়া, তো এতগুলো শীটে পড়ার আপনাদের কোনো দরকার নেই, এত সময় নষ্ট করার কোনো দরকার নাই। দয়া করে পড়তে বসেন, এখন ক্লাস হয়েছে অনেক। এনকোডার ডিকোডার ইম্পর্টেন্ট। হ্যাঁ রামিম, গত বছর যেহেতু আসে নাই, আমাদের কমেন্ট ডিলিট করা হচ্ছে না কেন স্যার? আমি তো বলতে পারতেছি না। মাহাদি মাহাদি আমার স্টুডেন্ট, অফলাইন ব্যাচের স্টুডেন্ট, নটরডেম কলেজের। স্যার আমি বলতে পারবো না। মাহাদি গতকালকে আমার সাথে যোগাযোগ করছিল ভিডিও ভাইরাল হওয়ার পরে। তো আসলে আমি তো এই জিনিসগুলোর সাথে সরাসরি সম্পৃক্ত না, আমি জানি না ব্যাপারগুলো আসলে কেন হচ্ছে বা কিভাবে কি হচ্ছে বা প্ল্যান, এরকম কিছু প্ল্যান আছে কিনা। তো মাহাদি আমাকে বলছে পরে আমি ডিউরিমাসকে জানাইছি, বা মাহাদির পরে আমার এরকম আরো নটরডেমের আরো কয়েকজন স্টুডেন্ট আছে, তারা আমাকে জানাইছে আসলে ব্যাপারগুলো। বাট ওইখানে আসলে আমার তেমন করার কিছু থাকে না। হলি ক্রসেরও এরকম একটা ছিল, তো আমি এটা দেখছি, অন্যান্য প্ল্যাটফর্মগুলোর জিনিসগুলো দেখতেছি। আসলে এই জিনিসগুলোতে আমি নিজে আসলে পছন্দ করতেছি না। আমি যেখানে নিজেই পছন্দ করতেছি না, আমি তোমাদের পক্ষে বা বিপক্ষে কোনো কথা বলতে পারি না। তবে এখন এগুলো নিয়েও আমি কথা বলে সময় নষ্ট করতে যাচ্ছি না। এগুলো এখন আপনারা বাদ দেন, কমেন্ট ডিলেট, এই করা সেই করা, কমেন্ট করা দয়া করে মেহেরবানি করে বাদ দেন। একটা কাজ করেন, যত নটরডেমের স্টুডেন্ট আছেন যারাই ডিউরিমার্সের উপর আপনার যদি কোনো ক্ষোভ থাকে, যদিও এখানে একটা হয়তো বা আমার মনে হচ্ছে ভুল বুঝাবুঝি, আমি জানি না, হয়তো বা তারা একটা ধরনের মন মানসিকতা নিয়ে বসে আছে, আপনারা এক ধরনের মন মানসিকতা নিয়ে বসে আছেন, তারা হয়তো বা বুঝতেছে না, আমি জানি না আসলে। বাট এইগুলোতে আমি সময় নষ্ট করতেছি না। আমি বেশিরভাগ সময় আপনাদেরকে ক্লাস নেওয়াতে, কালকে থেকে টানা ক্লাস নিতেছি। তো এইগুলোতে দয়া করে সময়টা নষ্ট করেন না। পরীক্ষার পরে, এইচএসসি পরীক্ষার পরে ডিউরিমার্সের সাথে যা ইচ্ছা তাই করেন, কিন্তু এখন দয়া করে মেহেরবানি করে পড়তে বসেন। এখন আর এখানে সময় নষ্ট করেন না। কোনো সমস্যা থাকলে আমাকে ইনবক্স করবেন, আমার গ্রুপ আছে বা আমার আইডি, আপনার গ্রুপে ফেসবুক ডিউরিমার্সের যে ফেসবুক গ্রুপ আছে ওখানে আমার আইডি পেয়ে যাবেন, মেসেজ করবেন। আমি আজকে রাত কালকে সকাল পর্যন্ত আপনাদের জন্য আসি, কোনো সমস্যা নাই। আপনি আমার কাছে পড়ছেন কি পড়েন নাই, আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট না আমার অনলাইন ব্যাচের স্টুডেন্ট, এখন আর এগুলো দেখার টাইম নাই। যার যেটা সমস্যা ছবি তুলে পাঠাই দেন, ছবি তুলে পাঠাই দেন। আমি এখন অন্য আমার অফলাইন ব্যাচে অন্যান্য সবকিছু আমার এখন বন্ধ, শুধুমাত্র আপনাদের জন্য আজকে সারাদিন, আজকে সারা রাত, কালকে সকাল পর্যন্ত আমি আসি। নিশ্চিন্তে খালি আপনারা পড়েন, সমস্যা বের হলে আমাকে জানান। আর কি করতে পারি আমি জানি না আসলে। আমার শেষ মুহূর্ত পর্যন্ত এতটুকু আপনাদের জন্য করার ছিল, কতটুকু সম্ভব আমি জানি না। এটা তো আপনাদের জন্য উপকার হবে কিনা। ডিটেলস ক্লাস আমি নিতে পারতাম 3-4 ঘন্টার, কিন্তু এটা আপনাদের জন্য ভালো হতো না আমার মনে হয়। তো ক্লাস আমি এখানে শেষ করি। সবাই আমার জন্য দোয়া করবেন। আবার একটু অসুস্থ হয়ে গেছি, আপনাদের দোয়া, এর আগের বার সুস্থ হয়ে গেছিলাম। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে আমার। আপনারা যদি ভালো রেজাল্ট করেন, আমার চেয়ে খুশি, মা বাবার পরে যদি কেউ খুশি হয় আমি সবচেয়ে বেশি খুশি হব। আপনারা সবাই আমার ভাই বোন, আমার ছেলেমেয়ের মতোই, আমার স্টুডেন্ট মানে আমারই সবচেয়ে আপন মানুষ বলতে পারেন। তো আপনারা সবাই অনেক ভালো করে পরীক্ষা দেন, ঠান্ডা মাথায় পরীক্ষা দেন। আইসিটিতে রেজাল্ট তুলনামূলক একটু খারাপ হয়, তো চেষ্টা করেন যাতে একটু এটা যেন আপনার রেজাল্টে কোনো এফেক্ট না পড়ে। আর একটা কথা বলে যে আজকের পর যেহেতু আপনাদের সাথে অনেকের সাথে আমার আর কথা হবে না, এতটুকু কথা বলে যে এইচএসসি পরীক্ষা বা এক আইসিটি পরীক্ষা, একটা বাংলা পরীক্ষা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারবে না। এক এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে আপনি জীবন অনেক বড় হয়ে যেতে পারবেন না, বা একেবারে নিচেও চলে যেতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতেও এখন এইচএসসি পরীক্ষার রেজাল্টের অত বেশি এফেক্ট পড়ে না। আমাদের সময় যেমন ছিল, আমরা অনেক স্ট্রাগল করছি, বা আমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে 80 মার্ক পেয়ে যেতাম, বাট ওইটা এখন আর আপনাদের জন্য অত বেশি জরুরি না। যদি একটা দুইটা পরীক্ষা খারাপও হয়, দয়া করে এটা নিয়ে আপসেট হয়ে যায় না। একটা দুইটা রেজাল্ট দিনের জন্য কিছুই না। আমার যেরকম রেজাল্ট ছিল, আমার বাংলায় মাইনাস ছিল, কেমিস্ট্রিতে আরেকটা গেলেই শেষ ছিল, কিন্তু যাই নাই। আমার বাংলা পরীক্ষা যখন খারাপ হয়েছে, আমাদের সময় অনেক বৃষ্টি হয়েছিল, খাতা ভিজে গেছিল, ঢাকা কলেজে সিট পড়ছিল, আমাদের তো নিয়ে বেঞ্চের মধ্যে মাথা বাড়ি দিত, পরীক্ষার হলের মধ্যে পিঠের মধ্যে থাপ্পড় ঘুষি এগুলো দিত। কই, আমরা তো কোনোদিন অনলাইনে এত কথা বলি নাই। এখন এত অনলাইনে এত সরব কেন আপনারা? বৃষ্টিতে ভিজে পরীক্ষা দিতেছি, পানি পাড়ায় পরীক্ষা দিতে যেতেছি, এত 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 সময় কোত্থেকে হয় আপনাদের? এই সময়টা পড়েন না, কাজে দিবে। আপনি যে সময় এগুলো করতেছেন, আপনার আরেক বন্ধু পড়ালেখা করতেছে। তো কথা আর বাড়াচ্ছি না, তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও। আর কোনো সমস্যা হলে তো আমাকে জানাবাই। আরো কিছু কথা ছিল, বাট ওইগুলো এখন আর বলবো না। খুব ভালো করে এখন পরীক্ষাটা দাও, এটাই এখন মূল বিষয়। ঠান্ডা মাথায় পরীক্ষা দাও, কোনো সমস্যা হলে তো আমি আসি। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। অবশ্যই দোয়া থাকবে তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।